আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আমরা আজকে বৃত্ত টপিকটার ক্লাস করব। বহুভুজের ক্লাসটা করার কথা ছিল, কিন্তু যেহেতু বৃত্ত টপিকটা ইম্পর্টেন্ট, বহুভুজটা ছোট একটা টপিক, কোনোদিন ক্লাসের ফাঁকে শর্ট টাইমে আমি ওটা নিয়ে নিব ক্লাসটা। আজকে যেহেতু শিডিউল ক্লাস, এই জন্য আমরা আজকে বৃত্ত টপিকটা শুরু করতে চাচ্ছি। তো আপনারা গত 2 দিনে, গতকালকে এবং আজকে মিলে শিক্ষক নিবন্ধনের 3টা প্রশ্ন দেখলাম আর কি, 3টা পরীক্ষার প্রশ্ন। এছাড়াও যুব উন্নয়নের একটা পরীক্ষার প্রশ্ন হচ্ছে। তো যারা আমাদের এই পেইড কোর্সটা করতেছেন, তারা এই প্রশ্নগুলো বের করে একটু সমন্বয় করে নেবেন যে আপনাদের যে টপিকগুলো পড়ানো হয়েছে, ইভেন সর্বশেষ যে আমি ক্লাস নিছি এখান থেকেও কয়েকটা প্রশ্ন হুবহু চলে আসছে। তো আসলে কমন হওয়া ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে আসলে আপনি যে যে টপিকগুলো পড়ানো হয়েছে এই টপিকের যত প্রশ্ন আসতেছে সবগুলাই পারতেছেন কিনা। কোনো নির্দিষ্ট প্রশ্ন না পারলে ওই প্রশ্নটা ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট দিবেন। হ্যালো, হ্যালো, ওকে। তাহলে ঠিক আছে, আমরা শুরু করতেছি আজকে বৃত্ত। বৃত্তের ডেফিনেশনটা দেওয়া আছে, দেখেন যে একটা বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু চারদিকে একবার ঘুরে এলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে। রিফান মাহমুদ বলছেন জ্যামিতি সব পারছি স্যার। এই জ্যামিতির ক্লাসগুলো নেওয়ার কারণে সুবিধাটা হয়েছে, কারণ হায়ার ম্যাথ থেকে তো ওইভাবে প্রশ্ন আসে নাই, হায়ার ম্যাথ বিসিএস এর সিলেবাস, এই জন্য আমরা জ্যামিতিটাকে আগে নিয়ে আসছি, হায়ার ম্যাথটা এর পরে করব। তাহলে আসি যে একটা বিন্দুকে টার্গেট করে আর একটা বিন্দু বৃত্তের সব পাশ দিয়ে ঘুরে আসলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে বলা হচ্ছে বৃত্ত। এই বৃত্তের 6টা অংশ আছে, সেটা হচ্ছে এই যে কেন্দ্র, এই চারপাশে যে ঘুরে আসলো এটা হচ্ছে পরিসীমা, আর এই কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে ব্যাসার্ধ। এগুলো আপনারা সবাই জানেন। এবং এই পাশের এইটা নিলে এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব, এটা হচ্ছে ব্যাস। এরপরে যেটা কেন্দ্রকে টাচ না করে নিচ দিয়ে যায় সেটা হচ্ছে জ্যা। আর বৃত্তের যে কোনো একটা পরিধির যে কোনো একটা অংশকে বলা হচ্ছে বৃত্তচাপ। ঠিক আছে, এইগুলো হচ্ছে বৃত্তের অংশ। ওকে, তাহলে আসি। 1 নম্বর হচ্ছে কেন্দ্র, 2 নম্বর হচ্ছে ব্যাসার্ধ, 3 নম্বর হচ্ছে ব্যাস, 4 নম্বর হচ্ছে জ্যা, 5 নম্বর হচ্ছে পরিধি, আর 6 নম্বর হচ্ছে বৃত্তচাপ। এইগুলোর উপর ঘুরায় ফিরে বিভিন্ন প্রশ্ন আছে। এখানে কিছু থিওরিক্যাল বিষয় আছে যেগুলো আমরা ত্রিভুজের অধ্যায় দেখছিলাম অনুসিদ্ধান্ত আকারে, যে রুলস, যে এরকম যেমন হচ্ছে বৃত্তের কেন্দ্রবর্তী সকল যা পরস্পর সমান, মানে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা পরস্পর সমান, এরকম অনেকগুলো থিওরি আছে। এই থিওরিগুলো আমরা একবার করে রিডিং পড়ে একটু চিত্রটার সাথে বুঝে নিব, তারপরে আমরা যাব হচ্ছে সূত্র দিয়ে বিভিন্ন প্রশ্ন সমাধান। এখানে বিভিন্ন আইটেমের প্রশ্ন আছে, তবে কোনো প্রশ্নই খুব বেশি কঠিন কিছু না, জাস্ট আমাদের আগে থেকে জানা বিষয়গুলো আজকে আমরা ফুললি ক্লিয়ার করে নিব, যাতে হচ্ছে পরবর্তীতে ঘুরায় ফেরার প্রশ্ন আসলে পারা যায়। ঠিক আছে, আচ্ছা। তো আসি এখানে, এগুলো ডেফিনেশন তো সবাই দেখতে পারতেছেন, এগুলো বইয়ের মধ্যে এগুলাই দেওয়া আছে। তারপরে বইয়ের শুরুতে সূত্র দেওয়া আছে, সূত্রগুলো আমরা পরে দেখবো, আগে অনুসিদ্ধান্তগুলো দেখবো, কারণ প্রশ্ন সমাধানের সময় সূত্রগুলো দেখলে সূত্র আর মুখস্থ করতে হবে না। তাহলে আসি বৃত্ত বিষয়ক বিভিন্ন অনুসিদ্ধান্ত। এখানে বৃত্তের অঙ্কন সম্পর্কিত অনুসিদ্ধান্ত দেওয়া আছে। অনুসিদ্ধান্ত 1, এখানে বলা হচ্ছে একটা একই সরলরেখায় অবস্থিত নয় এমন 3টি বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। ঠিক আছে, তার মানে এই একটা সরলরেখায় যদি 3টা বিন্দু হয়, তাহলে এদের দ্বারা কিন্তু একটা বৃত্ত অঙ্কন করা যাবে না। যদি একই সরলরেখায় না হয়, ধরুন হচ্ছে একটা বৃত্ত অঙ্কন করলাম, এই 3টা ভিন্ন ভিন্ন বিন্দু দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করা যাবে। এখানে যদি আপনি একটা বৃত্ত অঙ্কন করা যাবে, আর একটা বৃত্ত অঙ্কন করতে গেলে কিন্তু ওইটা এই বৃত্তটার উপর দিয়েই যাবে, অর্থাৎ নতুন বৃত্ত তৈরি হবে না। ঠিক আছে, তাহলে 3টা
বিন্দু যারা একই সরলরেখায় অবস্থিত নয়, এইরকম 3টা বিন্দুকে টাচ করবে শুধুমাত্র একটি বৃত্ত। অনুসিদ্ধান্ত 2-এ বলা আছে যে একই সরলরেখায় অবস্থিত এমন 3টি বিন্দু দিয়ে কোনো বৃত্ত অঙ্কন করা সম্ভব নয়। একই সরলরেখায় অবস্থিত, তাহলে একই সরলরেখায় যদি অবস্থিত হয় তাহলে এদের 3টাকে টাচ করতে গেলে তো এটা একটা লম্বা টান হয়ে যাবে, এটা আবার বৃত্ত অঙ্কন হবে না, ঠিক আছে? এটা আয়তক্ষেত্র বা বর্গের বেলা এরকম হবে, কিন্তু বৃত্তের ক্ষেত্রে একই সরলরেখায় অবস্থিত 3টি বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা যাবে না। এমনকি ধরেন আছে যে এই কাছাকাছি যদি নেই তারপরেও কিন্তু 3টা বিন্দুকে টাচ করে বৃত্ত অঙ্কন করা যাবে না। আচ্ছা, অনুসিদ্ধান্ত 3-এ দেওয়া আছে 2টি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায়। এই প্রশ্নটা প্রায় সময় আসে, ঠিক আছে? 2টি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায়, এটার প্রমাণটা আমাদের ইউটিউবে আমি ভিডিও আকারে দিয়েছিলাম। সেটা হচ্ছে কি যে এই 2টা বিন্দু আছে, এখন ধরেন এই 2টা বিন্দু দিয়ে আপনি যদি এইভাবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা এইভাবে টান দেন, এখান থেকে একটা এইভাবে টান দেন, এই পাশ থেকে এইভাবে টান দেন, এইভাবে টান দেন, তারপর একটা সরলরেখা টানেন, মনে করেন এই সরলরেখাটা এই 2টা বিন্দুর মিডল পয়েন্ট দিয়ে গেছে। এখন খেয়াল করেন তো এই বিন্দুটাকে এইখানে ধরে কম্পাসটাকে এইখানে কেটে নিলেন, আর এটাকে ধরে এখানে কেটে নিলেন, নিয়ে একটা ধরেন আছে এইভাবে টান দিলেন, একটা বৃত্ত হইলো, তাই না? এখন দেখেন, খেয়াল করেন যে এই বিন্দু দুটো আছে, এটাকে নিয়ে আমরা এইখানে লিখলাম আর এটাকে নিয়ে এইখানে টাচ করলাম, তার মানে একটু ব্যাসার্ধটা বড় করে নিলাম। ব্যাসার্ধটা যখন বড় করে নিব তখন এই 2টা বিন্দুকে টাচ করবে কিন্তু বৃত্তটা বড় হবে, এই 2টা বিন্দুকে টাচ করবে কিন্তু বৃত্তটা বড় হবে। তার মানে প্রত্যেকবারই ভিন্ন ভিন্ন বৃত্ত অঙ্কন করা যাচ্ছে। তাহলে কি হচ্ছে যে 2টি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা সম্ভব। বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা এবং ছবি দেওয়া আছে। এর উপর ভিত্তি করে আমাদের 2 নম্বর প্রশ্নটা দেখেন। আচ্ছা, এখানে যে সহজ প্রশ্নগুলো ছিল এগুলো আমরা স্কিপ করি একটু, হ্যাঁ, আমরা একটু সামনে আগাই। এই 2 নম্বর প্রশ্ন একই, 2টি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত অঙ্কন করা যাবে? 2টি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যাবে, ঠিক আছে? তাহলে আমরা নেক্সটে আসি। এটা বিষয় বেসিকটা দেখা দিই। ধর হচ্ছে এইখান থেকে এইখানে আছে না, এই বিন্দুটা থেকে অর্ধেকের যদি বেশি ব্যাসার্ধ নিই আমি, ঠিক আছে, এটাকে টাচ করলাম, এটাকে টাচ করলাম, তাহলে যে বৃত্তটা অঙ্কন করা যাবে, আমরা যদি বেশি উপরে না উঠে এইভাবে নিচে নামি, আবার এইখান থেকে ধর হচ্ছে অনেক বড় করে নিলাম, নিয়ে বড় না, এই যে আমরা এইখান থেকে নিলাম, নিচের দিকে আসলাম, তারপর এখান থেকে নিলাম, উপরের দিকে গেলাম, এরকম করে এলোমেলো করে অনেকগুলো বৃত্ত অঙ্কন করা যাবে, প্রত্যেকবারে 2টা বিন্দুকেই টাচ করবে। আচ্ছা, নেক্সট আসি আমরা কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ সম্পর্কিত যে অনুসিদ্ধান্তগুলো আছে, হ্যাঁ, এইখানে অনুসিদ্ধান্ত 4 থেকে আছে। আচ্ছা, অনুসিদ্ধান্তগুলো কি আপনারা সবাই নিজে থেকে পড়ে নিতে পারেন? আপনাদের কাছে কি সবার কাছে বই আছে? জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট অনুসিদ্ধান্ত সেগুলো নিয়ে একটু করে বলি। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, ঠিক আছে? একই চাপ বিষয়টা কি? একই চাপ মানে খেয়াল করেন যে ধরেন আছে যে একটা বৃত্ত, এই বৃত্তের আমরা শুরুতে বলছিলাম যে বৃত্তের একটা অংশ, এটাকে বলা হচ্ছে বৃত্তচাপ। ধরেন এটা একটা নিলাম, এটা নিলাম, এটা একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপের উপর একটা কোণ এইভাবে আট করলাম, আর একটা কোণ এইভাবে আট করলাম, ঠিক আছে, আর একটা কোণ এই কেন্দ্রকে টাচ করে আট করলাম, ঠিক আছে। তাহলে এই যে দেখতেছেন এ বি, এগুলো কিন্তু বৃত্তস্থ কোণ, কারণ হচ্ছে কি যে এগুলা পরিধিকে টাচ করছে, আর এই কেন্দ্রকে টাচ করে যে কোণটা তৈরি হয়েছে এটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণটার থেকে ডাবল হবে, তার মানে এটা যদি 50 ডিগ্রি হয়, এটা 100 ডিগ্রি হবে। তাহলে আবার এই বৃত্তস্থ কোণগুলা পরস্পর সমান, ঠিক আছে, যদি একই চাপের উপর হয়। একই চাপ মানে কি, যে এই 2টা রেখা আসে, এই 2টা বিন্দুতে এই চাপের উপরে আসে মিলিত হইতে হবে, ঠিক আছে। তাহলে যে কোনোখানে আপনি যদি এইভাবে যে কোণ তৈরি করেন, এই কোণটা এই কেন্দ্রস্থ কোণের থেকে অর্ধেক হবে, ঠিক আছে, ওকে। তারপরে লেখা আছে কি 5 নম্বরে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। যদি একই চাপের উপর বৃত্তস্থ কোণগুলো শুধু নেই, তাহলে এই কোণ, এই কোণ, এই কোণ, এগুলো সবগুলো সমান হবে। কারণ কি? কারণ এদের দূরত্ব বা বৃত্তচাপটা সমান সমান ছিল, ঠিক আছে। তারপর 6 নম্বর অনুসিদ্ধান্তে বলা আছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ কেন? কারণটা দেখেন যে হচ্ছে যে এটা বৃত্ত, এই বৃত্তের একটা ব্যাস অঙ্কন করলাম, এই ব্যাসের এখান থেকে ধরে যদি আমরা টান দেই, এখানে টান দেই, মানে এই পুরোটাকেই বৃত্তচাপ ধরে নিলাম, ঠিক আছে। তাহলে কি হচ্ছে যে এই চাপের উপর আমরা
যে একটা কোণ তৈরি করলাম, এই কোণটা হচ্ছে অর্ধেক বৃত্তের উপর তৈরি হয়ে গেছে। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা কি হয়েছে দেখেন, এটা হচ্ছে যে যদি আমরা কেন্দ্রস্থ কোণটাকে এখানে বলি তাহলে এটা কিন্তু হচ্ছে 180 ডিগ্রি, মানে সরল কোণ। সরল কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে বৃত্তস্থ কোণটা হবে 90 ডিগ্রি। বৃত্তস্থ কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা তো অবশ্যই আমরা সমকোণ বলতে পারি। তাহলে এই জন্য বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। ঠিক আছে, আচ্ছা তাহলে আসি, এখান থেকে প্রশ্ন আছে অনেকগুলা, 3 থেকে 6 নম্বর প্রশ্ন। এগুলা খুব সহজ প্রশ্ন, কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, এই জন্য সহজগুলোকে স্কিপ করা যাবে না, আপনারা একবার করে রিডিং পড়ে নেবেন। যেমন 6 নম্বর প্রশ্নটা কি বলছে দেখেন। 6 নম্বর প্রশ্ন বলছে যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ 100 ডিগ্রি হলে পরিধিস্থ কোণের পরিমাণ কত। এই রকম প্রচুর প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে। মামা কোথায় দিয়েছেন 6 নম্বর মানসিক দক্ষতা? 6 নম্বর বলছে যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ 100 ডিগ্রি, মানে ধরেন আছে এইখানে এই কোণটা যদি 100 ডিগ্রি হয়, তা আগে এইভাবেই করছি, কেন্দ্রস্থ কোণটা যদি 100 ডিগ্রি হয় তাহলে বৃত্তস্থ কোণের পরিমাণ কত হবে? বৃত্তস্থ কোণের পরিমাণ অবশ্যই 100 এর অর্ধেক 50 হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এরকম আরো অনেকগুলো ডিজিট দেওয়া আছে, সেই ডিজিটগুলো আপনারা দেখে নেবেন। আসি আমরা অনুসিদ্ধান্ত 10। এখানে মাঝখানে আরো 2-3টা অনুসিদ্ধান্ত ছিল, সরি, জ্যা সম্পর্কিত অনুসিদ্ধান্ত। বৃত্তের কেন্দ্র হতে সমুদ্রবর্তী সকল জ্যা পরস্পর সমান। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো জানা থাকতে হবে, কারণ এগুলোর উপর পরবর্তীতে আপনার রিটেনের বেস তৈরি হবে। ঠিক আছে, যেমন ধরেন এই যে এটা হচ্ছে বৃত্ত, সেন্টার পয়েন্ট এটা থেকে এই ধরেন হচ্ছে 5 মিটার দূরে গেলেন, অথবা আপনি একটা স্টেডিয়াম মনে করেন, গোল স্টেডিয়াম মনে করেন, এটা 5 মিটার দূরে আসলেন। এখন এই পাশে একটা সরল রেখা গেছে, এই পাশে একটা সরল রেখা গেছে। এই জ্যা দুটো যেহেতু এই কেন্দ্র থেকে সমান দূরবর্তী, এই জন্য এবি আর সিডি সমান সমান হবে। ঠিক আছে, আচ্ছা ও কেন্দ্রস্থ কোণ কেন বড় হয়? কেন্দ্রস্থ কোণটা এই জন্য বড় হয়, খেয়াল করেন আমরা ত্রিভুজের অধ্যায় কি শিখছিলাম, এই দুটো বিন্দুকে যদি আপনি এই যে বেশি দূরে নিয়ে যান তাহলে যে কোণটা যত চিকন হবে, আপনি যদি এইখানে তৈরি করেন, মানে কি হাত ফাঁকা করলে কোণটা তো বড় হবে, কাছে আনলে কোণটা ছোট হবে। তো বিষয়টা এইরকম যে এই যে বড় লাঠি যত উপরে উঠাবো তত চিকন হতে থাকবে, আর যত কাছে থাকবে তত বড় হবে। ঠিক আছে, ওকে নেক্সট আসি আমরা। 8 নম্বর বলছে বৃত্তের দুটি জ্যা এর মধ্যে কেন্দ্রের নিকটতম জ্যা অপর জ্যা অপেক্ষা বৃহত্তম। এটা হচ্ছে এইটার একটা সামারি, যে এই জ্যাটাকে যদি আমি একটু আগায় নিয়ে আসি, ধরেন সেটা 3 মিটার কাছে নিয়ে আসলাম, তাহলে কি হলো, এটা কাছে চলে আসলো, মানে কি কেন্দ্রের যত কাছে আসবে তত এটা বড় হবে। তাহলে কেন্দ্রের নিকটতম জ্যাটি বড় আর দূর জ্যাটি হচ্ছে ছোট হবে। তারপর 9 নম্বরে বলছে যে বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দু হবে বৃত্তের কেন্দ্র এবং জ্যা দুটি বৃত্তের ব্যাস। মানে বিষয় হচ্ছে এরা কাছে আসতে আসতে যদি কেন্দ্রের কাছে চলে আসে তাহলে কি হবে, তাহলে কেন্দ্রের কাছে চলে আসে, কেন্দ্র টাচ করলে যে জ্যা কেন্দ্র টাচ করে তাকে বলা হয় ব্যাস। আর দুইটা ব্যাসে যদি ছেদ করে তাহলে যে বিন্দুটা হয় এটা হচ্ছে কেন্দ্রেই ছেদ করে, এই জন্য দুইটাকেই বলা হচ্ছে ব্যাস এবং সমদ্বিখণ্ডিত হয়। তারপরে 3 আসি, অনুসিদ্ধান্ত 10-এ বলছে যে বৃত্তের ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যার মধ্যবিন্দু এবার কেন্দ্রের সংযোগ রেখাংশ ওই জ্যার উপর লম্ব। হ্যাঁ, এই থিওরির উপর পরবর্তীতে প্রশ্ন আছে। ঠিক আছে, 10 নম্বরটা দেখেন, শুনেন যে বৃত্তের ব্যাস বাদে যে কোনো জ্যা, এই জ্যায়ের যদি মধ্যবিন্দু নেই, এই মধ্যবিন্দু আর কেন্দ্র যদি আমরা যোগ করি তাহলে এটা লম্ব হবে, 90 ডিগ্রি কোণ হবে এবং এটা কেন্দ্রগামী হবে। তার মানে দেখেন বিষয়টা দুইভাবে কিন্তু ভাবা যায়, সেটা হচ্ছে যে আমি যদি এর উপর অনেকগুলো লম্ব অঙ্কন করি, সবগুলো লম্ব কিন্তু কেন্দ্র দিয়ে যাবে না, যেই লম্বটা এই জ্যা এ বি এর মধ্যবিন্দু সি, মনে করেন এটা ডি আর এটা সি, এবিসি ত্রিভুজের এ বি জ্যা, এটা ডি হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এখানে অনেকগুলো লম্ব অঙ্কন করছি আমি, কিন্তু সবগুলো কেন্দ্র দিয়ে যায় নাই। কোন জ্যাটা কেন্দ্র দিয়ে গেছি, কোন লম্বটা, যেই লম্বটা আমরা মিডল পয়েন্টে আট করছি। তাহলে আমরা বলতে পারি যে একটা জ্যা এর মধ্যবিন্দু এবং কেন্দ্রের যোগফল হচ্ছে লম্ব, ওই জ্যা এর উপর লম্ব। এটাকে দুইভাবে বলা যায়, যে লম্ব অঙ্কন করলে সেটা কেন্দ্রগামী হয়, অথবা কেন্দ্র দিয়ে যায় যে রেখা সেটাকে বলা হচ্ছে লম্ব। ঠিক আছে, এখন নেক্সটে দেখেন
7, 8, 9 এরকম প্রশ্ন আছে। 9 নম্বর প্রশ্নটা আপনারা একটু দেখেন স্ক্রিনে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ডি বিন্দু এ বি জ্যায়ের মধ্যবিন্দু হলে ওডি বি সমান সমান কত? এটা 2021 সালের প্রশ্ন। বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ডি বিন্দু। এই যে এরকম প্রশ্ন কিন্তু অনেকে ইমাজিন করতে পারেন না যে আসলে কি বলতেছে, ঠিক আছে? তাদের জন্য ব্যাখ্যাটা দেখেন, স্টাইলটা দেখেন প্রশ্নের। বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তার মানে আপনি একটা বৃত্ত অঙ্কন করেন, এটা কিছু নাম নাই কিন্তু কেন্দ্রের নাম ও। তারপরে কি বলতেছে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ডি বিন্দু এ বি জ্যায়ের মধ্যবিন্দু হলে। এখন আপনাদের মনে হচ্ছে যে এ বি নিচে দিব, না আমি নিচে দিব না, আমি উপর দিয়ে এইভাবে বাঁকা করে দিব, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এই যে বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকে একটা ফিক্সড মাথায় চিন্তা নিয়ে থাকেন যে এইরকম হবে, না, যে কোনো ভাবে হইতে পারে, ঠিক আছে? এ বি এর মধ্যবিন্দু হচ্ছে কি ডি, তাহলে এইখানে একটা মধ্যবিন্দু হচ্ছে, এইটা হচ্ছে ডি, তাহলে এটাকে বলতেছে ডি। ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। ও ডি বি কোণ, তাহলে ও ডি বি কোণ, এই কোণটা, তার মানে এই যে এইখানে এই কোণটা কত ডিগ্রি? অপশনের মধ্যে দেওয়া আছে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন আমরা তো থিওরি কি জানি, দেখেন এটা কিন্তু আর সূত্র নাই, এটা থিওরি। থিওরিটা কি? থিওরিটা হচ্ছে যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু আর কেন্দ্র যোগ করলে এটা লম্ব হয়। তাহলে লম্ব যদি হয় তাহলে এখানে তো অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তাহলে 90 ডিগ্রি কোণ হবে। তাহলে আবার যদি বলতো যে ও বি যোগ করি, তাহলে ওডিবি ত্রিভুজের নাম কি? ওডিবি ত্রিভুজের নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। এইভাবে প্রশ্ন আস্তে আস্তে তৈরি করে। তাহলে এগুলা পারার জন্য কি জানা দরকার? এই থিওরিগুলো জানা থাকা দরকার। আমাদের বইয়ে সুন্দর করে অনুসিদ্ধান্তগুলো হাইলাইট করা আছে, অনুসিদ্ধান্তগুলো পড়ে নেবেন এবং ইনস্ট্যান্ট তার সাথে সাথে যে প্রশ্নগুলো দেওয়া আছে ওই প্রশ্নগুলো একবার করে সলভ করবেন, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখন আসি স্পর্শক সম্পর্কিত অনুসিদ্ধান্ত। মানে এতক্ষণ থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে জ্যা সম্পর্কিত অনুসিদ্ধান্ত। এখন হচ্ছে স্পর্শক সম্পর্কিত অনুসিদ্ধান্ত। 11তে বলা আছে বৃত্তের যে কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়, ঠিক আছে? বৃত্তের বিন্দু মানে কি? বৃত্তের বিন্দু মানে হচ্ছে এই যে একটা কেন্দ্র, এটা চারপাশে মিলে একটা বৃত্ত। এই যে পরিধিটা দেখতেছেন, এই পরিধিটা কিন্তু একটার পর একটা বিন্দু 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 এইভাবে বিন্দু বিন্দু করে একটা পরিধি তৈরি হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসি যে এটা যদি বিন্দু বিন্দু করে পরিধি তৈরি হয় তাহলে কি হচ্ছে? তাহলে যেটা হচ্ছে যে এই বাইরে থেকে যদি আমি একটা স্পর্শক টান দিই, তাহলে খেয়াল করেন এখান থেকে একটা স্পর্শক টান দিলাম মানে হচ্ছে পরিধিকে এসে টাচ করবে, ঠিক আছে? আচ্ছা, তো পরিধিকে একটা টাচ করবে, এই স্পর্শটা যখন আমি টান দিলাম তখন মনে হচ্ছে না এখানে অনেক কটা বিন্দুকে টাচ করছে, কিন্তু দেখেন এই প্রত্যেকটা বিন্দুর জন্য আমি যদি এই রেখাটা, এই ফোঁটাটা যদি এইখানে দেই, তখন যে স্পর্শকটা তৈরি হবে ওইটাকে আগের স্পর্শক এ বি আর এইটা ধরেন আছে সিডি, দুটা কিন্তু এক না। তার মানে এখানে একটু বিন্দুর পরিবর্তন করলে এখানেও কিন্তু বিন্দুর হেরফের হবে। তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লাইনের জন্য এইখানে এক একটা করে ইন্ডিভিজুয়াল বিন্দু আছে, কারণ এগুলো তো বিন্দুর সমষ্টি, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এই একটা বৃত্তের প্রত্যেকটি বিন্দুর জন্য একটি করে স্পর্শক অঙ্কন করা যায়, ঠিক আছে? তাহলে বৃত্তের যে কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা সম্ভব। আর অনুসিদ্ধান্ত 12তে বলছি স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী। হ্যাঁ, এটা হচ্ছে ওই আগের একটা জিনিস দেখলাম সেটার মতো, যে যারা আছে যেই বিন্দুতে স্পর্শ করছে, ঠিক আছে না? আচ্ছা, সেটা হচ্ছে কি যে এ বি সি। এখন আসি যে এখানে ও কেন্দ্রগামী, ঠিক আছে না? ও কেন্দ্র বিশিষ্ট এবিসি ত্রিভুজে মনে করেন পি কিউ একটা স্পর্শক যারা আর বিন্দুতে ছেদ করছে। এখন এই আর এবং ও যদি আমি যোগ করি তাহলে ওই যে একটু আগে জ্যায়ের মধ্যবিন্দুর যে কাহিনীটা হয়েছিল না, যে এখানে একটা লম্ব তৈরি হয়েছে, এখানেও কিন্তু একটা লম্ব তৈরি হবে। তাহলে এই কথাটাকে ইচ্ছা মতো বলা যায় যে একটা স্পর্শক তৈরি করলে স্পর্শক বিন্দুটা এবং কেন্দ্র যোগ করলে লম্ব তৈরি হয়। লম্ব তৈরি হওয়ার কারণে দুই পাশে 90 ডিগ্রি কেন তৈরি হয়? কেন? কারণ নিচেরটাতে একটা সরল রেখা, এটা 180 ডিগ্রি কোণ। আমি যদি স্পর্শক বিন্দুতে লম্ব টানি তাহলে দুই পাশে 90 ডিগ্রি করে তৈরি হবে, ঠিক আছে? এবং এই কথাটাকে ঘুরায়ও বলা যায় যে স্পর্শ বিন্দুতে লম্ব অঙ্কন করলে তা কেন্দ্র দিয়ে যায়। একই কথা দুইভাবে পাঠতে হবে। আচ্ছা, 13 বলছে কেন্দ্র থেকে যে কোনো সরলরেখা বৃত্তের মাত্র একটু বিন্দুতে ছেদ করে। কেন্দ্র থেকে যদি কোনো কেন্দ্র থেকে যদি আমি একটা সরলরেখা টানি তাহলে বৃত্তের এই পরিধির এই একটা বিন্দুতে ছেদ করবে, এই পাশে সরলরেখা টানলে একটা বিন্দুতে ছেদ করবে, এইভাবে সরলরেখা টানলে একটা বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে? আচ্ছা,
নেক্সট আসি 13 নম্বর 14 নম্বর হচ্ছে একটা বৃত্ত একটি সরলরেখার সর্বাধিক দুটি ছেদবিন্দু থাকতে পারে। তাহলে একটা বৃত্ত ও একটা সরলরেখার সর্বাধিক দুটি ছেদবিন্দু থাকতে পারে। তার মানে আমি যদি বাইরে থেকে কোনো বিন্দু টাচ করি তাহলে এটা কিন্তু দেখেন বৃত্তটাকে দুইটা জায়গায় ভাগ করবে, ঠিক আছে। এইখান থেকে টান দিলে এই যে দুইটা জায়গায় ছেদ করবে, তাহলে দুইটা ছেদবিন্দু থাকবে বাইরে থেকে আট করলে, আর ভেতর থেকে দিলে একটা ছেদবিন্দু থাকবে, ঠিক আছে। ওকে, 15 নম্বর বলছে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এটা তো আমরা আগেই দেখছি, আগে এটার কথা শুনে নিছি, ঠিক আছে। বুঝলে সহজ, না বুঝলে তো কঠিন। ওকে, অনুসিদ্ধান্ত 16 বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের শুধুমাত্র দুটি স্পর্শক টানা যায়, ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 16 নম্বর অনুসিদ্ধান্ত। ধরুন সেটা একটা বৃত্ত, এই বৃত্তের বহিস্থ একটা বিন্দু, এই বিন্দু থেকে এটার উপর স্পর্শক টানবো, এই বৃত্তটার উপর কয়টা স্পর্শক টানা যাবে? তাহলে দেখেন এই পাশে একটা বিন্দু থেকে তো একটা স্পর্শক টানা যায়, আমরা দেখছি। তাহলে এই পাশ থেকে তো একটা টানা যাবে, তাই না? তাহলে দেখেন এটার নাম দেই ও কেন্দ্র বিশিষ্ট এ বি এবং এসি দুটা স্পর্শক, ঠিক আছে। তাহলে এখন আসি এখানে এ বি সমান সমান এসি, অর্থাৎ একই বিন্দু থেকে একটা বৃত্তের দিকে দুইটা স্পর্শক অঙ্কন করা যায় এবং এই স্পর্শ বিন্দু মানে স্পর্শক দুইটাই পরস্পর সমান হয়, কারণ কি এরা একই বিন্দু থেকে দুই পাশে স্পর্শ করছে। তাহলে এখান থেকে এখানে দূরত্ব, এখান থেকে এখানে দূরত্ব সেম, সেটা যে কোনো পাশ থেকে আপনি নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এগুলোর উপর পরে ক্যালকুলেশন আছে। তো আসি 11 নম্বর প্রশ্নটার আপনারা সমাধান একটু দেখেন, উত্তর দেখেন, মানে এই বিষয়গুলোই প্রশ্ন তৈরি হয় পরবর্তীতে। 11 নম্বর কি বলছে? বহিস্থ ও বিন্দু হতে অঙ্কিত এবিসি বৃত্তে ও এ এবং ও বি দুটি স্পর্শক। বহিস্থ ও বিন্দু হতে অঙ্কিত এবিসি বৃত্তে ও এ এবং ও বি দুটি স্পর্শক। অতএব এখন বাড়ি করেন, এখানে অপশনে দেওয়া আছে ও এ লম্ব এ বি, ও এ সমান্তরাল ও বি, ও এ সমান্তরাল ও বি, আর ও এ সমান নট ইকুয়াল টু ও বি। তাহলে এখানে বলছে কি ও বিন্দুতে এবিসি বৃত্তে ও এ এবং ও বি দুটি স্পর্শক। এই কথাটা পরে আপনার চিত্রটা ইমাজিন করতে হবে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত থেকে, সরি বহিস্থ ও বিন্দু থেকে, তার মানে বাইরের বিন্দুটার নাম হচ্ছে ও, আর এটা কি হচ্ছে যে ও এ এবং ও বি দুটি স্পর্শক, ও এ এবং ও বি দুইটা স্পর্শক, ঠিক আছে। এখন কি বলছে যে অতএব, এখন দেখেন ও এ আর ও বি তো লম্ব হয় নাই, তাই না? এখানে তো কেন্দ্র ও না, কেন্দ্র কিন্তু কোনো কথা বলা নাই। এবিসি বৃত্ত মানে এ বি, এখানে সি একটা আলাদা বিন্দু, তাহলে এটার কেন্দ্র কত এটা বলা নাই, সমস্যা নাই। এখন বলছে যে নিচের কোনটা সম্পর্কটা সঠিক, তাহলে ও এ সমান সমান ও বি হবে, কারণ কি স্পর্শক দুটা একই বিন্দু থেকে যেহেতু তৈরি হয়েছে এই জন্য দুটা সমান সমান হবে। তো এগুলো হচ্ছে থিওরির উপর নির্ভর করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে থিওরিগুলো ভালো করে জানলে এগুলো পাওয়া যাবে। দেন আমরা কিন্তু এখনো কোনো ক্যালকুলেশনে আসে নাই, আজকের পরীক্ষায় দেখবেন অনেকগুলো জ্যামিতির প্রশ্ন আসছে, ঠিক আছে, সেগুলোতে আমরা আসতেছি। তাহলে এইরকম আরও প্রশ্ন আছে, কোন রিলেটেড প্রশ্ন আসে। 12 নম্বর প্রশ্নটা দেখেন একটু, ঠিক আছে। তো 12 বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এ বিন্দুতে স্পর্শক। তাহলে এ বি স্পর্শক, ঠিক আছে, কোন বিন্দুতে স্পর্শক? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এ বিন্দুতে স্পর্শক। তাহলে এবার ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এ বিন্দুতে স্পর্শক, তার মানে এটা একটা স্পর্শক এবং এটা হচ্ছে এ বিন্দুতে স্পর্শক। উপরে স্পর্শকের কথা কিন্তু বলা নাই, ঠিক আছে। ওকে, নেক্সটে কি বলতেছে? ও এ বি কোণ 60 ডিগ্রি হলে, ও এ বি কোণ 60 ডিগ্রি হলে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এ বিন্দুতে স্পর্শক, এ ও বি কোণ 60 ডিগ্রি হলে, এ ও বি কোণ তার মানে কি এইখানে একটা তো লম্ব হবে, তাই না? তাহলে এ ও বি কোণ মানে হচ্ছে এই কোণটা 60 ডিগ্রি। হ্যাঁ, বলেন তো আগে এই ত্রিভুজটার নাম কি? এই ত্রিভুজটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ এই বিন্দুতে লম্ব তৈরি হয়েছে, তাই না? তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা তো অবশ্যই 30 ডিগ্রি হবে, তাই না? ওইটা তো চাইছি। অ্যান্সার কি চাইছে? বলছে যে এ বি ও কোণ কত? তাহলে এ বি ও কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে দাঁড়ান আছে যে এটা পারা গেল কিসের ভিত্তিতে, কোন লজিকে এটা পারা গেল? এটা সেই লজিকে পারা গেল যে স্পর্শ বিন্দুতে অঙ্কিত লম্ব কেন্দ্রগামী, অথবা স্পর্শ বিন্দু এবং কেন্দ্রবিন্দু যোগ করলে লম্ব তৈরি হয়, তার মানে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এই লজিকটা জানা থাকতে হবে। তাহলে 13 14 নম্বরের কথা একজন বলছেন। 14 নম্বর প্রশ্নটা দেখেন, 14 নম্বর প্রশ্ন বলতেছে
যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরের কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। তাহলে এই যে প্রশ্নটা করলো না, এই প্রশ্নটা অনুযায়ী আপনার চিত্রটার সাথে সমন্বয় হতে হবে আপনার প্রশ্নটা। এখন সবগুলো যে চিত্র করতে হবে বিষয়টা এরকম না, ঠিক আছে, জাস্ট হচ্ছে যে বেসিক বিষয়গুলো জানা থাকতে হবে। তারপরে তো আসি 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, এই কথাটা মানেই হচ্ছে এই যে ওই অঙ্কন করতেছে এটা হচ্ছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ। তারপরে কি বলতেছে, বলতেছে কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরের কোনো বিন্দু হতে অঙ্কিত। তাহলে এই কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে, তার মানে এইটা হচ্ছে 5। আচ্ছা, তারপরে কি বলতেছে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত। তাহলে এই যে দেখেন 5 সেন্টিমিটার দূরে, এই কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে মনে করি এটা একটা বিন্দু। এই বিন্দুটা এখন আসি যে এইখান থেকে তাহলে স্পর্শক অঙ্কন করা হয়েছে। তাহলে এই যে এইটা হচ্ছে স্পর্শক, তাহলে আমাদের হচ্ছে এটা 2, এটা 5, আর এইটার দৈর্ঘ্য বাড়ি করতে বলছে। তাহলে খেয়াল করেন তো, এইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হিসেবে একটা সমকোণী ত্রিভুজ না, এই সমকোণী ত্রিভুজের সমকোণ এইটা, সমকোণের বিপরীতে এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ 5 আর লম্ব হচ্ছে 2, আমাদের বাইর করতে হবে ভূমি, তাই না। তাহলে সিস্টেম কি, অতিভুজের সিস্টেম অনুযায়ী আসি আমরা। অতিভুজ থেকে লম্ব স্কোয়ার বাদ দিলে ভূমি স্কোয়ারের উপর রুট ওভার হবে, ঠিক আছে। তাহলে 25 থেকে 4 বাদ দিলে 21, 21-এর উপর রুট ওভার, তাহলে 4 চোখ 16 আর থাকতেছে 5, মানে 4 দশমিক সামথিং হবে। এখন এক্স্যাক্টলি মান বাড়ি করতে গেলে বিপরীত পাশ থেকে ভাগ করতে হবে, আর অপশন থেকে করলে 4 পয়েন্ট সামথিং আছে, মানে 4.58 দেওয়া আছে অপশন এতে। এটা হচ্ছে অ্যান্সার। সবাই ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কিনা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে। তো 14 নম্বর প্রশ্নের অ্যান্সার ক। তাহলে এখানেও কিন্তু আগের লজিকে কাজ করলো, যার শুধু দৈর্ঘ্যের বিষয়টা আসলো। এখন আসি আমরা অনুসিদ্ধান্ত, আরো কিছু বাকি আছে। দুটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে, দুইটা বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তাহলে অনুসিদ্ধান্তগুলো কেমন হবে। অনুসিদ্ধান্ত 17। হ্যাঁ, এই তো যেমনই বলছে ক্লিয়ার, রুকায়া ইসলাম রত্না বলছেন ক্লিয়ার, মেহরুন্নেসা মেহের বলছেন ক্লিয়ার। ওকে, তাহলে 17 নম্বর বলছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরেখ হবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এই যে এটা একটা বৃত্ত, এখন আরেকটা যে বৃত্ত অঙ্কন করবো এটা কোন পাশে অঙ্কন করবো। অনেকে মনে করেন ডানে বামে, না, যে কোনো পাশে। আমি ধরেন এই পাশে বাঁকা করে অঙ্কন করলাম। তাহলে এইটার কেন্দ্র আর এইটার কেন্দ্র যদি আমরা যোগ করি, তাহলে স্কেল বসায় দেখবো এই দুইটা সোজাসুজি আছে, সমরেখ হবে, মানে একই সরলরেখায় অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, তারপর আসতেছি অনুসিদ্ধান্ত 18। তাহলে একই সরলরেখায় অবস্থিত হলে কি হচ্ছে, এই স্পর্শ বিন্দুতে যদি আমি একটা রেখা টান দেই, এখানে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। কারণ কি, কারণ হচ্ছে কি যে দুটা তো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করছে, তাই না। আচ্ছা, এটা এখান থেকে প্রশ্ন আসতে পারে, ও কেন্দ্র বিশিষ্ট, পি কেন্দ্র বিশিষ্ট, ডি বিন্দুতে ছেদ করছে। বলতেছে যে ওডি পি কোণের মান কত। দেখেন, প্রত্যেকটা কথার সাথে সাথে কিন্তু ওর ফাঁকে ফাঁকে প্রশ্ন আছে। এই প্রশ্নগুলা সবসময় পরীক্ষায় আসছে বিষয়টা এরকম না, কিছু আসছে কিছু আসে নাই, কিন্তু থিওরিগুলা ক্লিয়ার জানা থাকতে হবে। তাহলে এখানে ওডি পি কোণটা কত হবে, 180 ডিগ্রি হবে। কেন, কারণ এটা একটা সরল রেখা। কিভাবে বুঝলাম সরল রেখা, কারণ দুটা বৃত্ত পরস্পর স্পর্শ করলে কেন্দ্রদ্বয় পরস্পর কি হয়, সমরেখ হয়। এই কারণে সরল রেখা তৈরি হয়, আর সরল রেখা তৈরি হলে 180 ডিগ্রি কোণ তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, আপনি যখন করেন খুব সহজ লাগে, কিন্তু নিজে করতে গেলে গুলায় ফেলি। সময় দিতে হবে, সময় দিতে হবে। এই যে আমি পড়ানোর আগে একবার পড়া লাগতো আপনার বৃত্ত টপিকটা, আবার আমি পড়ানোর পরে আবার পড়বেন, ঠিক আছে, আবার পরীক্ষা দিবেন, ঠিক আছে। সরল কোণ হিসেবে 180 ডিগ্রি, কিন্তু এটা যে সরল কোণ, এটা কিন্তু আপনার এখন চিত্র আট করে দেখার পরে যত ইজি লাগতেছে, কিন্তু নিজে নিজে আট করে পারতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে 18 নম্বরটা কি বলছে, 18 নম্বর অনুসিদ্ধান্ত বলতেছে যে দুটি বৃত্ত পরস্পরকে বহির স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের সমষ্টির সমান হবে। এটা নাইস একটা প্রশ্ন। তাহলে এটার ব্যাসার্ধ 2 সেন্টিমিটার আর এটার ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে ও থেকে পি পর্যন্ত দূরত্ব কত হবে, ও থেকে পি পর্যন্ত দূরত্ব হবে 2 + 3 = 5। তাহলে এখানে ওপি হচ্ছে 5। ওকে, নেক্সট আসি অনুসিদ্ধান্ত। হ্যাঁ, এই যে আব্দুল আল মাসুম বলছেন জ্যামিতির চিত্রই সব। জ্যামিতির চিত্রই সব না, কিন্তু অনেক কিছু, কারণ এই চিত্র আর্ট করতে পারাটাও খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তাহলে অনুসিদ্ধান্ত 19 কি বলছে, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, অন্তঃস্পর্শ মানে ভেতরে আর বহিঃস্পর্শ মানে বাইরে, স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের অন্তরের সমান হবে। বিষয়টা আরো প্র্যাকটিক্যালি বুঝাই দিই। ধরা হচ্ছে যে এটা একটা বড় বৃত্ত, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে মনে করেন 6। এখন আসি একটা ছোট বৃত্ত অঙ্কন করব এবং এটা অন্তঃস্পর্শ করবে। এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 3।
তাহলে এই বড় এই সরল রেখাটা দেখতেছেন 6, আর এই ছোট্ট সরল রেখাটা এটা হচ্ছে 3। তাহলে এইটার নাম দেই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, আর এইটার নাম দেই পি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এবার ওপি সমান সমান কত? মনে করেন কিউ বিন্দুতে ছেদ করছে, তাহলে ও কিউ মাইনাস পি কিউ ইকুয়াল টু ওপি। কারণ কি, এই যে এইটার দূরত্ব বাইর হবে কি করলে? পুরাটা থেকে যদি আমি এই অংশটা বাদ দিয়ে দেই তাহলেই তো এই অংশটা দূরত্ব বাইর হবে। তাহলে ওপি সমান সমান হচ্ছে এই যে ওপি ও কিউ মাইনাস পি কিউ, তাই না? তাহলে ও কিউ এর মান কত? দেখেন এই বড় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 6 আর ছোট বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 3। এইটা যদি বিয়োগ করে দেই তাহলে এই দুই কেন্দ্রের যে দূরত্ব, এই দূরত্ব এইটা হবে 6 - 3 = 3। এটাকেই বলা হচ্ছে যে অন্তর স্পর্শ করলে দুটো বৃত্তের ব্যাসার্ধ বিয়োগ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব পাওয়া যায়। এর উপর ভিত্তি করে অনেক প্রশ্ন আছে, যে কথাটা বললাম এটা বুঝলেই বাকি প্রশ্ন নিজে থেকে পাওয়া যাবে। ঠিক আছে, এখানে বেশ কয়েকটা প্রশ্ন আছে, আপনারা নিজে থেকে করে নেবেন। 20 নম্বর প্রশ্নটা আপনারা ট্রাই করেন। 20 নম্বর প্রশ্নটা দেখেন। প্রশ্ন বলছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলো, বৃহত্তর বৃত্তটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই বড় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার, ঠিক আছে এখানকার মতোই, কিন্তু আবার এইখানে ছোট বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া নেই, বলা আছে কেন্দ্র দুইটার দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে দেখেন এটা পুরোটা যদি 6 হয়, এইটুকু যদি 2 হয়, তাহলে এইটুকু তো অবশ্যই 4 হবে। ঠিক আছে না? আচ্ছা, এই তো সবাই বুঝতে পারছেন। ওকে, তাহলে আসি নেক্সটে 19 নম্বর প্রশ্নটা দেখেন একটু। 19 নম্বর প্রশ্নে বলা আছে যে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। একটা বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 9 সেন্টিমিটার হলে অপর বৃত্তের পরিধি কত সেন্টিমিটার? এখন পরিধি চাক আর ক্ষেত্রফল চাক আর যাই চাই চাক, যখন আমরা ব্যাসার্ধ বাইর করে ফেলবো তখন তো যে কোনো কিছু পার করা যাবে। তাহলে দুটা বৃত্তের পরস্পরকে অন্তঃস্পর্শ করছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 9 সেন্টিমিটার। তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, কেন্দ্রদ্বয়ের দূরত্ব 9 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে একটা বিষয় ভাবেন তো, যে বড় বৃত্তটার ব্যাসার্ধ তো 5 সেন্টিমিটার হতে পারে না, কারণ ছোট বৃত্তটার ব্যাসার্ধ যদি 5 হয় আর কেন্দ্রদ্বয়ের দূরত্ব যদি 9 হয়, তাহলে বড় বৃত্তটার ব্যাসার্ধ হবে 9 + 5 = 14। তারপর নেক্সটে কি বলতেছে? বলতেছে যে অপর বৃত্তের পরিধি কত? পরিধি হচ্ছে 2πr, এখানে r এর মান 14, তাই না? তাহলে 2π মান হচ্ছে 22/7 আর হচ্ছে 14, 7 × 2 = 14, 22 × 44, 44 2 × 88। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 88। 19 নম্বর। সবাই আশা করি ধরতে পারছেন নাকি? এর কি অনেকের মনে হচ্ছে যে 9 থেকে 5 বাদ দিলে 4 হবে, এরকম মনে হচ্ছে নাকি? যাদের যাদের এরকম মনে হচ্ছে তারা আসলে চিত্রটা ইমাজিন করতে পারে না, আসলে প্র্যাকটিক্যালি আসেন। বলছে কি যে দুটা বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করেছে, তাহলে এরকম হবে চিত্র দেখতে। এটা একটা কেন্দ্র আর বড় বৃত্তটার কেন্দ্র হচ্ছে মনে করেন এটা। ঠিক আছে, আচ্ছা এখন বলতেছে কি? এখন বলতেছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 9 সেন্টিমিটার। সিরিয়াসলি খেয়াল করেন, কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে কি? যে এই জায়গাটা থেকে এই জায়গাটা, তাই না? এইটুকু যদি 9 হয়, তাহলে বলেন তো এটা হচ্ছে বড় বৃত্তটার ব্যাসার্ধ, তো এই 9 এর মধ্যে আছে, 9 বাদেও আরো একটু অংশ আছে, তাহলে ওই বৃত্তটার ব্যাসার্ধ তো 9 এর থেকে কম হবে না, অবশ্যই 9 এর থেকে বেশি হবে। তাহলে যে 5 দেওয়া আছে, 5 কি? 5 হচ্ছে ছোট বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে ছোট বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 5, এইটুকু হচ্ছে 5 আর এই পাশেটা হচ্ছে 9। এখন খেয়াল করেন, তাহলে বড় যে বৃত্তটা ওইটার ব্যাসার্ধ কত? এই 9 আর 5 মিলে 14। এখন যারা ভাবতেছেন 9 - 5, তারা কিভাবে ভাবতেছেন জানেন? তারা এইভাবে ভাবতেছেন যে এই পুরাটা মিলে 9 আর এই ছোট বৃত্তটা 5, তাহলে এই ডিস্টেন্সটা হবে 9 - 5। কিন্তু আসলে কি ভাষাটা এইভাবে বলা আছে? দুটা বৃত্তের ব্যাসার্ধ 9 দেওয়া আছে? নাই। কিন্তু অনেকেই ভুল করছেন, পরীক্ষার হলেও ভুল করবেন। কারণ কি? কারণ আপনি তাড়াহুড়া করে মনোযোগ দেন নাই। কি লিখছি? 9 যখন বলা আছে তখন বলা আছে যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব 9। কেন্দ্রদ্বয়ের দূরত্ব 9 মানে তো এই পুরাটা 9 না, কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে এই কেন্দ্র আর এই কেন্দ্রের মাঝখানের জায়গাটা হচ্ছে 9। আর এটা যদি 5 হয়, তাহলে বড়টা মিলে দুটা মিলে 14 হবে বড় বৃত্তের ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ যখন 14 হবে তখন পরিধি হবে 2πr = 88। এগুলো এখন আমরা শিখবো, সমস্যা নেই।
ঠিক আছে? আচ্ছা, তাহলে মিশু মাহাজান বুঝছেন? খায়রুল ইসলাম খায়রুল বলছেন আবার আবার তো করে দিলাম, আপনি বলার আগে 2-3 বার বুঝাই দিলাম বিষয়টা। তাহলে ভুলের পয়েন্টটা কিন্তু ধরাই দিলাম, আশা করি আবার ভুল করবেন না। তাহলে নেক্সটে দেখেন, দুটি বৃত্তের সাথে সাধারণ স্পর্শক সম্পর্কিত প্রশ্ন। এটা করলে অনুসিদ্ধান্তগুলো শেষ, এরপর আমরা ক্যালকুলেশনে ঢুকবো ইনশাল্লাহ। তাহলে সেই দুটি বৃত্তের সাথে সাধারণ স্পর্শ সংক্রান্ত যে নিয়মাবলী আছে, দুটি বৃত্ত পরস্পরকে অন্তরস্পর্শ করলে একটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। এগুলো থিওরিক্যাল প্রশ্নে আসে, কারণ যেহেতু এখানে ডিস্টেন্সের কোনো কথা বলা নাই, তাহলে তো শুধু কয়টা স্পর্শক করা যাবে কিনা এই টাইপের যে প্রশ্নগুলা। দুটি বৃত্ত পরস্পরকে অন্তরস্পর্শ করলে একটি সাধারণ স্পর্শ অঙ্কন করা যায়। মানে বিষয়টা এরকম, ধরুন হচ্ছে এইটা আর ভিতরে 8, এখন এমন একটা স্পর্শক অঙ্কন করবো যাতে দুটো বৃত্তকে টাচ করে। তাহলে এটা সম্ভব শুধুমাত্র এইখানে এইভাবে একটা স্পর্শক অঙ্কন করলে। ঠিক আছে, এটা কি হচ্ছে দুইটাকে টাচ করবে, এটাকে বলা হচ্ছে সাধারণ স্পর্শ। ঠিক আছে, ওকে। তাহলে আসি নেক্সটে কি বলতেছে, যে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে দুটি সাধারণ স্পর্শ অঙ্কন করা যায়। যদি এখানে যদি এই অন্তর স্পর্শ করছে না, এটা যদি ছেদ করে, ছেদ মানে কিরকম, এই যে একটা বৃত্ত একটা বৃত্তকে ছেদ করবে, তখন দেখেন এই বৃত্তের যে স্পর্শক ওইটা এভাবে লম্বা টান দিতে একটা সাধারণ স্পর্শক। সাধারণ মানে কি, একটা স্পর্শকে দুইটা বৃত্তের স্পর্শক। তাহলে একইভাবে এই যে নিচে একটা স্পর্শক, তাহলে উপরে একটা স্পর্শক নিচে একটা স্পর্শক, এই দুইটা সাধারণ স্পর্শক। তাহলে এই দুটো যদি সাধারণ স্পর্শক হয়, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, উত্তর কি চাইছে এখানে, বলছে যে দুটি বৃত্ত পরস্পর ছেদ করলে দুটি সাধারণ স্পর্শক পাওয়া যায়। তার মানে দুইটা সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে যদি ছেদ করে, মানে একটার ভিতরে একটা ঢুকে যায়। এখানে টান দিলে কিন্তু সাধারণ স্পর্শক হবে না, আর কোনোভাবে সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে না। তাহলে সাধারণ স্পর্শক মানে কমন স্পর্শ হচ্ছে এবার দুইটা, আর অন্তর স্পর্শ করার সময় একটা। তারপরে কথা বলছে কি, যে দুটি বৃত্ত পরস্পরকে বহির স্পর্শ করলে তিনটি সাধারণ স্পর্শ অঙ্কন করা যায়। যদি বাইরে স্পর্শ করে, ধারণা আছে যে এই যে এইরকম করে যদি দুটো বৃত্ত হয়, তাহলে এইখানে একটা সাধারণ স্পর্শ অঙ্কন করা যাবে, এইখানে একটা সাধারণ স্পর্শ অঙ্কন করা যাবে, আর এই যে এইখানে একটা সাধারণ স্পর্শ অঙ্কন করা যাবে। তার মানে টোটাল তিনটা সাধারণ স্পর্শ অঙ্কন করা যাবে যদি বাইরে স্পর্শ করে। আর একটা বলছে যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে পাশাপাশি অবস্থান করলে চারটি সাধারণ স্পর্শ অঙ্কন করা যাবে। যদি পাশাপাশি অবস্থান করে, মানে কোনো স্পর্শ করবে না, ঠিক আছে, তাহলে পাশাপাশি অবস্থান করলে কিভাবে চারটা হচ্ছে, এই যে উপরেরটা তো আছেই, নিচেরটা তো আছেই সাধারণ স্পর্শ, তাই না? আচ্ছা, এইটার এই পাশ দিয়ে একটা দেখেন, মানে ওইটার উপরে আর এটার নিচ দিয়ে এইখানে একটা স্পর্শক, আর এইটার এইভাবে একটা যে ক্রস করে এটাকে নিচে টাচ করবে, এটার উপরের অংশে টাচ করবে। তাহলে পাশাপাশি অবস্থান করতেছে কিন্তু টাচ মানে করছে, একসাথে স্পর্শ করে নাই, তাহলে সাধারণ স্পর্শ অঙ্কন করা যাবে চারটা। এই যে একটা দুটা তিনটা চারটা, এই বিষয়টা বইয়ের মধ্যে একটু চিত্র দেখে নেবেন, হয়ে যাবে। ঠিক আছে, বৃত্তের উপর বিভিন্ন প্রশ্ন, এই প্রশ্ন করার আগে আমরা একটু সূত্রগুলো একটু দেখে নিব। এখন আমরা ক্যালকুলেশনে ঢুকবো। এতক্ষণ থেকে আমরা যেগুলো দেখলাম এগুলো হচ্ছে থিওরি রিলেটেড প্রশ্ন, অনেকগুলো আপনারা রিডিং পড়ে পারার কথা, কিন্তু আমি একটু দেখাই দিলাম যাতে হচ্ছে আপনার কাছে সহজ লাগে। ওকে, সবাই ক্লিয়ার না? আচ্ছা, তাহলে আসি আমরা এখন সূত্র দেখি। বৃত্তের সূত্র কিন্তু খুব সহজ, বৃত্তের বেশি সূত্র নাই, 2-3টা সূত্র দিয়ে মোটামুটি হয় এবং সবগুলো আপনারা সবাই জানেন। জাস্ট আমরা টার্নিং পয়েন্টগুলোতে ফোকাস করব। ধরা যাচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই বৃত্তটার পরিধি মানে চারপাশের পরিসীমা, যেটা আমরা বলতাম বর্গ বা আয়তের ক্ষেত্রে, সেটা এই বৃত্তাকার কোনো কিছুর ক্ষেত্রে এটা হচ্ছে পরিধি হয়। তাহলে পরিধি হচ্ছে 2πr। আর ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল 2πr মানে কি, তাহলে দেখেন 2πr মানে হচ্ছে যে যদি আপনি একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বৃত্ত অঙ্কন করেন, তাহলে এই বৃত্তটার চারপাশে কতটুকু
বেড়া দিতে হবে অথবা সুতা লাগবে অথবা তার লাগবে, সেটা 2πr নির্ধারণ করে দিবে। পাইয়ের মানটা আমরা ভগ্নাংশ আকারে নিলে 22/7 নিব, আর দশমিক আকারে নিলে 3.1416 পর্যন্ত নিব। ঠিক আছে, আরও মান আছে, পাইয়ের মান যেহেতু আনলিমিটেড আমরা এই 4 দশমিক পর্যন্ত নিব। প্রয়োজনে যদি দেখি যে না এমসিকিউ করার সময় অপশনে আছে, তখন আরও 3.14 পর্যন্ত নিতে পারি, এটা ব্যাপার না। এরপর আসি ক্ষেত্রফলের কথা যদি বলে, ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে এই মাঝখানে কতটা জায়গা আছে, তখন হবে পাই আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে পরিধির সূত্র, আর এটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, নতুন করে কিছু বলার নাই। আচ্ছা, তারপরে নেক্সট আসি। আজকে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আসছে কলেজ লেভেলে, এটা আমি গত বৃত্তের ক্লাসটা গত দিনে নিলে আপনারা যারা আজকে পারেন নাই তারাও পারতেন কিন্তু। ঠিক আছে, বৃত্তকলা সম্পর্কিত প্রশ্ন। বৃত্তকলার ক্ষেত্রে যেটা আসে, চাপের দৈর্ঘ্য অথবা মানে বৃত্তচাপের দৈর্ঘ্য অথবা ধরেন আছে যে কোণের মান, এইটা বাইর করার একটা প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা এটা একটু দেখা দিতেছি আমি। ধরা যাচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তটার একটা চাপ আছে, এটার নাম দেই এ বি চাপ। এবিসি ত্রিভুজের ও কেন্দ্র বিশিষ্ট এবিসি ত্রিভুজের এবি চাপ। তাহলে এই এবি চাপে এটা যদি x ডিগ্রি কোণ হয়, এখন বলছে এই চাপটার দৈর্ঘ্য কত। তাহলে এবি চাপ সমান সমান পরিধি গুণন x ডিগ্রি বাই 360 ডিগ্রি, মানে এখানে যে কোণটা থাকবে এই কোণটা 360 ডিগ্রিতে ভাগ করে পরিধি দ্বারা গুণ করতে হবে। এই সূত্রটার লজিকটা কি দেখেন, লজিকটা হচ্ছে এইরকম যে এই যে চাপ আছে না, এই চাপটার সাথে এই পুরা পরিধিটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এটা কি হচ্ছে এবি চাপ, মানে যে চাপটা থাকবে এই চাপ ডিভাইডেড পরিধির সাথে চাপের যে রেশিও এই 360 ডিগ্রি, টোটাল বৃত্তটা মিলে তো 360 ডিগ্রি, টোটাল বৃত্তটা 360 ডিগ্রি, এর সাথে এই এক্স কোণের রেশিওটাও সেম। বুঝতে পারছেন কি? দেখেন চাপের সাথে পরিধির যে রেশিও, মানে ধরেন এই পুরা বৃত্তটা মনে করেন ধরেন আছে 10 মিটার, আর এই চাপটা মনে করেন 2 মিটার, তাহলে চাপের সাথে যা রেশিও হবে, তাহলে এখানে 360 ডিগ্রি কোণ, টোটালটা কোণ হবে 360 ডিগ্রি, এর সাথে এই যে বৃত্তচাপের যে অংশটা এইটার কোণ বসালে এই পাশে যে ভগ্নাংশ বা রেশিও তৈরি হবে 1:5, ওই পাশে কিন্তু 1:5 তৈরি হতে হবে, এই জন্য এখানে 72 ডিগ্রি কোণ তৈরি হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে এখানে 1/5 হবে, এখানে 1/5 হবে। এই জিনিসটা এইভাবে মনে রাখা সহজ হবে। আর ডাইরেক্ট করতে চাইলে কি হবে, ডাইরেক্ট করতে চাইলে দেখেন এই যে চাপ এবি চাপটা রাখে এই পরিধিটা ওই পাশে যে গুণ হয়ে গেল, আর এইটাকে আমরা নাম দিয়ে দিলাম বৃত্তের চাপের দৈর্ঘ্য বাইর করার সূত্র, এক্স ডিভাইডেড 360 ডিগ্রি গুণন পরিধি। এখন এক্স মানে কি, এক্স এখানে নাম দিতে পারি আমরা থিটা, মানে কোণের মণিক মাপ, অথবা বলতে পারি যে বৃত্তের চাপের যে কোণ থাকে, যা খুশি তাই নাম দিতে পারি। ঠিক আছে, আচ্ছা তো আসি আমরা আজকের যে প্রশ্নটা আসছিল, সেই প্রশ্নটাতে এরকম একটা প্রশ্ন আসছিল, আপনারা দেখে নেবেন, আমি গ্রুপে পোস্ট দিয়ে দিছিলাম আর কি। তো আরও কিছু প্রশ্ন আমরা সমাধান করবো এখন। তাহলে সূত্রগুলো দেখলাম, এখন আমরা আসি বৃত্তের উপর বিভিন্ন প্রশ্ন। এই প্রশ্নগুলো আছে দেখেন আপনারা বইয়ের মধ্যে 21 থেকে 27 পর্যন্ত অনেকগুলো ছোট ছোট প্রশ্ন আছে, যে বৃত্তার বৃহত্তম জ্যাকে কি বলে, 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র হতে পরিধির দূরত্ব কত হবে, এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে সিম্পল প্রশ্ন। ঠিক আছে, তো এই সিম্পল প্রশ্নগুলো আমরা স্কিপ করতেছি, আপনারা নিজে থেকে রিডিং পড়ে নেবেন। আমরা আসি তারপরের পরে যাই, বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ হ্রাস বৃদ্ধি। এই বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধের উপর প্রশ্ন আসে। এম এ হাসান বলছেন অ্যাগেন, বুঝি নাই। আচ্ছা বুঝেন নাই, সেটা হচ্ছে কি যে মানে ধরেন বিষয়টা এইরকম আসে, বৃত্তচাপের বিষয়টা বোঝায়। ধরা হচ্ছে একটা বৃত্ত, এই ফুল পরিধিটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলকে ঘুরিত হয়, তাই না? এখন যদি মনে করেন আমি এখান থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল কেটে নিলাম, তা 60 ডিগ্রি অ্যাঙ্গেল কেটে নেওয়ার কারণে এই যে আমি যে দূরত্বটা পাবো, এই যে অংশটা পাবো না, এই অংশটা কতটুকু,
এইটা নির্ভর করবে এই 60 ডিগ্রি, যেহেতু 360 ডিগ্রি ছিল টোটাল, এখান থেকে 60 ডিগ্রি কাটলাম, মানে 6 ভাগের 1 ভাগ কাটলাম, তাহলে এই পুরো পরিধিটা মনে করেন 12 মিটার। খুবই সিম্পল, ঐকিক নিয়মের মতো। 60 ডিগ্রির কারণে 360 ডিগ্রি যদি নেই, তাহলে যদি 12 মিটার পাই, তাহলে 60 ডিগ্রির কারণে কত মিটার পাবো? 2 মিটার পাবো। এটা কিভাবে হচ্ছে? এইভাবে হচ্ছে যে 12 মিটার হচ্ছে পরিধি, আর এইটা কত, চাপটা কত আমরা জানি না, তাহলে চাপ এখানে দিলাম, তাহলে চাপ ডিভাইডেড পরিধি ইকুয়াল টু 60 ডিগ্রি হচ্ছে চাপের কোণ, আর 360 ডিগ্রি হচ্ছে টোটাল কোণ। তাহলে দেখেন যে এই চাপের পরিমাণটা জানি না, তাহলে চাপ সমান সমান এই 12 মিটার কি, 12 মিটার তো পরিধি, তাই না? তাহলে পরিধিটা ওই পাশে হচ্ছে কত? এই পাশে হচ্ছে, এই পাশে যদি চাপটা তাহলে 2 মিটার দেয়, আমি 2 বসাই দিলাম, 2 আর 12 কাটলেও 1/6, আর এই পাশে 60 আর 360 কাটলেও 1/6। এই যে রেশিও দুটা সমান সমান হবে, এটা কিন্তু আসলে বোঝার জন্য বললাম। এটা বুঝলে কি হবে? সূত্রটা নিজে থেকে বানাইতে পারবেন। ঠিক আছে, ওকে। 27 নম্বর প্রশ্নটা দেখেন। আজকের ওই যে প্রশ্নটা দেখাইতে পারবেন? আজকের প্রশ্নটা একটু দেখা দেন তো। ওই কলেজ পর্যায়ে যে প্রশ্নটা তুললেন না, ওখানে বৃত্তচাপের একটা প্রশ্ন আছে, আর দিয়ে শেষের দিকে আপনি তো তুললেন, এটা কাটিয়ে একটু দেখান। আচ্ছা, আমি বৃত্তচাপের প্রশ্ন দেখাচ্ছি। 27 নম্বর প্রশ্নটা একটু আগে দেখাই। 27 নম্বরটা দেখেন। হ্যাঁ, এবার কি এমআই হাসান ক্লিয়ার? অন্যায় অনিকেত ক্লিয়ার? ওকে। 27 নম্বর বলছে 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো কিছু আইডিয়া করে মুখে করা যাবে না, যেভাবে দেওয়া আছে সেভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র হতে পরিধির দূরত্ব কত হবে? কেন্দ্র হতে পরিধির দূরত্ব, তাহলে দেখেন কেন্দ্র হতে পরিধির দূরত্ব কথাটা মানে যা, ব্যাসার্ধ মানে তা। তো 4 সেন্টিমিটার যদি ব্যাস হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? 2 হবে। মানে ভাষাটা মনে হচ্ছে অনেক জটিল করে বলছে, তাই না? 27 নম্বর প্রশ্নে আপনারা একটু পড়েন তো। দেওয়া আছে যে 4, এই 4 কি? এই 4 হচ্ছে পুরোটাই মিলে 4, এই যে এ বি মিলে 4, আর এখানে চাইছে কি ও বি মিলে কত, ও এ মিলে কত? ও এ মিলে তো অবশ্যই 2 হবে, এই পাশে 2, এই পাশে 2 মিলে তো 4। কিন্তু এইভাবে ডাইরেক্ট চিত্র দিলে তো পানির মতো সহজ মনে হচ্ছে, কিন্তু ভাষাটা একটু জটিল করে বলছে না? কি বলছে? 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আঁকলে, 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে, ব্যাস বিশিষ্ট মানে পুরাটা, 2টা ব্যাসার্ধ মিলে একটা ব্যাস, পরিধি কেন্দ্র হতে পরিধির দূরত্ব কত? কেন্দ্র থেকে পরিধির দূরত্ব মানে তো ব্যাসার্ধের দূরত্ব, তাহলে 4 এর অর্ধেক 2 হবে। তারপর দেখেন অনেকে করতে বলছেন। আচ্ছা, আসি বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধর হ্রাস বৃদ্ধির অঙ্ক। পাইছেন কি প্রশ্নটা? আচ্ছা, দেখেন তো এই বৃত্তচাপের আজকের যে প্রশ্নটা আসছিল কলেজ পর্যায়ে, এই যে ক্লাসটা যদি আমি আগে নিতাম, তাহলে কিন্তু এটা আপনারা পানির মতো সহজে পেরে যেতেন। হ্যাঁ, স্ক্রিনে আপনারা প্রশ্নটা দেখেন। এই যে আজকের শিক্ষক নিবন্ধন পরীক্ষার 31শে ডিসেম্বর, আজকে 31শে ডিসেম্বর 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়ে এই প্রশ্নটা আসছে। বলছে আর ভাষা, এবং এটা কিন্তু আমি বানাই আসতে দেখে পড়ালাম বিষয়টা এরকম। আমাদের বইয়ে কিন্তু বৃত্তচাপের ওই সূত্র যেভাবে বললাম ওটা দেওয়া আছে, শুরুতেই দেওয়া আছে। আর ব্যাসার্ধ বৃত্তের কোনো চাপ কেন্দ্রে x ডিগ্রি কোণ উৎপন্ন করলে চাপের দৈর্ঘ্য কত? তাহলে এখানে x ডিগ্রি দেওয়া আছে, তাই না? তাহলে কি হবে যে এই যে চাপ সমান সমান পরিধি গুণন x ডিগ্রি ডিভাইডেড 360 ডিগ্রি। এইটা অথবা যদি মনে না থাকেন, এটা ভুলে যেতে পারেন, উল্টাপাল্টা লাগতে পারে, তাহলে কি করবেন যে আসি এটা, এই চাপ হচ্ছে এইটুকু, তাই না? তাহলে এটা তো পরিধির সাথে সম্পর্কিত, তাহলে চাপ ডিভাইডেড পরিধি ইকুয়াল টু কোণ ডিভাইডেড 360 ডিগ্রি। তাহলে চাপের মান আমরা জানি না, এই প্রশ্নে চাপের কি মান দেওয়া আছে? বলা আছে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, তাহলে এখানে পরিধি কত? পরিধি হচ্ছে 2πr ইকুয়াল টু কোণ কত? কোণ দেওয়া আছে x ডিগ্রি, কোণ দেওয়া আছে 360 ডিগ্রি। এটা তো দেওয়া না, এটা তো লিখে দিতে হবে, ঠিক আছে না? আর x ডিগ্রি তো দেওয়া আছে, তাহলে চাপের দৈর্ঘ্য কত হবে? চাপ সমান সমান এটা যে ওই পাশে গুণ হয়ে যাবে, তার মানে 2πr গুণন x ডিভাইডেড 360। তাহলে এই 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে কত? উপরে হচ্ছে πr x আর নিচে হচ্ছে 180 ডিগ্রি। তো দেখেন তো অপশন কয়ের মধ্যে πr x ডিভাইডেড 180 ডিগ্রি আছে কিনা? আছে কিন্তু। তাহলে খুব কি কঠিন আসছে? কঠিন আসে নাই, কিন্তু অনেকেই পারে নাই।
কারণ কি, কারণ বৃত্তচাপ সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তো যেহেতু প্রশ্নের ভেরিয়েশন আসতেছে অনেক, সবগুলো জিনিস জানা থাকতে হবে। ভিজুয়ালাইজ করতে হবে, জি ভিজুয়ালাইজ করতে হবে। ওকে, তাহলে আমরা 28 নম্বর প্রশ্ন যাব। বৃত্তের ক্লাসটা আশা করতেছি 2 দিনে শেষ হবে। একদিনে শেষ করতে চাইছিলাম, কিন্তু অনুসিদ্ধান্তগুলো তো সময় দিতে যে চাকা সম্পর্কিত কিছু প্রশ্ন আছে, আমরা 2 দিনে শেষ করবো বৃত্তের ক্লাসটা আজকে। আচ্ছা, টোটাল প্রশ্ন 117টা আছে, আমাদের আরো অনেক দূর আগাইতে হবে। একটা বিষয় বলেন তো, যে লেকচার শিট যদি ক্লাস নিতাম তাহলে যে সুবিধা হইতো, বই থেকে ক্লাস নেওয়ার কারণে সুবিধা কি বেশি হচ্ছে না কম হচ্ছে, নাকি সমস্যা হচ্ছে যে অনেক বেশি প্রশ্ন করা হচ্ছে বা বইয়ের কারণে স্লো আগাচ্ছে? 28 নম্বর প্রশ্নতে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে দেখেন, এটা হচ্ছে বৃত্ত, এই গুণ কত গুণ বাড়ানো এই বিষয়গুলো কিন্তু আসে। ধরেন এখানে একটা ব্যাস, মনে করেন এটার ব্যাস হচ্ছে 10, AB সমান সমান 10, ও কেন্দ্রবিন্দু AB কিন্তু পুরোটাই মিলে 10, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, তাহলে এটার ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 5। আবার আমি যদি এই ব্যাস 10 না নিয়ে ব্যাসার্ধই 10 নিই, তাহলে ব্যাস তো হয়ে যাবে 20, তাই না? আচ্ছা, তাহলে এখন আসি, আমাদের কি বলতেছে যে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? ধরেন এখানে ব্যাস আছে 10, তাই না? তাহলে ব্যাসটা 3 গুণ বৃদ্ধি করলে হবে 30, তাহলে তখন ব্যাসার্ধ হয়ে যাবে 15। তার মানে যদি 30 দেই তাহলে এটা হয়ে যাবে 15, তাই না? তাহলে এটার ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল হচ্ছে পাই 10, এই যে এখানে কিন্তু 10 ধরা যাবে না, পাই আর স্কোয়ার মানে 5 স্কোয়ার, তার মানে 25 পাই। আর এটা কত? এটা হচ্ছে পাই 15 স্কোয়ার, তার মানে পাই 225। তাহলে দেখেন এই পাই আর পাই 25 পাই আর 225 পাইয়ের যে সম্পর্কটা, সেটা কিন্তু হচ্ছে 9 গুণ। তার মানে আমি ব্যাসটা 10 ছিল, এইটার ব্যাসটাকে আমি 30 বানাইলাম, তাহলে এটার ক্ষেত্রফল যা ছিল ক্ষেত্রফলটা 9 গুণ হয়ে গেল। তাহলে আমরা কি শর্টকাটে এইভাবে বলতে পারি না, ব্যাস, এই একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় শিখে রাখেন, ব্যাস বা ব্যাসার্ধ যাই ধরেন, ব্যাস বা ব্যাসার্ধ, ঠিক আছে, ইকুয়াল টু যত গুণ এর উপর স্কোয়ার সমান সমান ক্ষেত্রফল। ব্যাস বা ব্যাসার্ধ যত গুণ বাড়বে ক্ষেত্রফল তার স্কোয়ার গুণ বাড়বে। এখানে আপনাদের কনফিউশন লাগে যাইতে পারে যে আমরা তো শিখে আসছি শুধু ব্যাসার্ধ বাড়লে এরকম হয়। খেয়াল করেন, এই প্রশ্নটাকে আপনি যদি বলেন ব্যাসের ক্ষেত্রে, ব্যাস আগে যা ছিল নতুন 3 গুণ, তাহলে ব্যাসার্ধটাও তো আগে যা ছিল তার 3 গুণ হয়ে গেছে, তাই না? তাহলে এখানে যদি আমি ব্যাসের কথা না বলে যদি বলতাম যে ব্যাসার্ধ 3 গুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে, তাহলে যা অ্যান্সার, ব্যাস 3 গুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে, একই রকম অ্যান্সার। আশা করি ধরতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, 28 নম্বর স্কুল পর্যায়ে 2তে এসেছিল। ওকে, তাহলে আশা করি সবাই এই কনফিউশনটাতে ক্লিয়ার যে ব্যাস বলুক আর ব্যাসার্ধ বলুক, যত গুণ বলবে তার উপর স্কোয়ার দিতে হবে। তাহলে এবার যদি আবার ঘুরায় বলে যে ক্ষেত্রফল 9 গুণ বাড়ানো হলো, ব্যাসার্ধ কত গুণ বাড়ানো হয়েছিল, তখন 3 গুণ হবে। তখন কি আবার কেউ 9-এর 3 গুণ 27 দিয়ে দিবেন নাকি? 27 দিয়ে দিবেন যদি আপনি মুখস্থ অঙ্ক করেন, ঠিক আছে? কিভাবে বলতেছে সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে ক্ষেত্রফল 9 গুণ বাড়লে ব্যাসার্ধ কত গুণ বাড়বে, তখন অ্যান্সার হবে 3 গুণ উল্টা পাশে। আচ্ছা, তাহলে এরকম প্রশ্ন আরো অনেকগুলো আছে, এগুলো আমরা স্কিপ করতেছি, আপনারা করে নেবেন। 31 নম্বর প্রশ্নটা দেখেন একটু, এটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এক নম্বর হচ্ছে, এ বৃত্তের ক্ষেত্রফল 6.25 পাই বর্গ ইঞ্চি, যদি বৃত্তটির ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে এই বৃত্তটির নতুন ক্ষেত্রফল কত হবে? দেখেন, এই যে আপনি যে শিখলেন এই দ্বিগুণ হলে 4 গুণ হয়, এই বিষয়গুলো যদি আপনি প্র্যাকটিক্যালি ইউজ করতে না পারেন তাহলে যে সমস্যাটা হবে, আপনি অযথায় অনেক বেশি সময় নষ্ট করে ক্যালকুলেশন করবেন, ঠিক আছে? কিরকম, ধরেন যে একটা বৃত্ত, এটার নাম এ, এটার ক্ষেত্রফল হচ্ছে 6.25 বর্গ ইঞ্চি, পাই বর্গ ইঞ্চি, এটা কিন্তু ক্ষেত্রফল।
এই ভিতরে একটা ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ কত আছে জানি না, এই ব্যাসার্ধটাকে কি করা হলো, দ্বিগুণ করা হলো, তাহলে এই বৃত্তটা তো বড় হয়ে গেল। এই বৃত্তটার ক্ষেত্রফল কত? এন্ড খেয়াল করেন বলছে কি, বলছে এই ব্যাসার্ধটাকে দ্বিগুণ করা হয়েছে, তার মানে এখানে একটা ব্যাসার্ধ ছিল এক্স, এটা হয়ে গেছে 2x। এখন যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে ধরি যে এটার ব্যাসার্ধ এক্স ছিল, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে পাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 6.25 পাই, পাই পাই কাটা এক্স স্কোয়ার ইকুয়াল টু 6.25, এক্স ইকুয়াল টু হচ্ছে 0.25, সরি 2.5, ঠিক আছে, এটার উপর রুট ওভার দিলে 2.5। তাহলে এটা দেখেন এটা হচ্ছে 2.5 হলো ব্যাসার্ধ, তাহলে এখানে ব্যাসার্ধ হবে 5, তাহলে এটা ক্ষেত্রফল হবে 5 স্কোয়ার মানে 25 পাই। এইভাবে করতে যেয়ে কিন্তু আমাদের ভুল হয় নাই, কিন্তু সময় অনেক নষ্ট হয়েছে। কারণ কি, কারণ আমরা এই ক্ষেত্রফল থেকে ব্যাসার্ধ আর বা এক্স ধরে ব্যাসার্ধের একটা ভ্যালু নিয়ে আসছি, সেই ব্যাসার্ধকে আবার ডাবল করছি, ডাবল করে তারপরে আবার নতুন ব্যাসার্ধ আসছে, সেই ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফল বাইর করছি। এটা না করে যদি আমরা ওই আগের লজিকটাকে কাজে লাগাইতাম যে আমাদের ব্যাসার্ধ যেহেতু ডাবল হয়েছে, তাহলে এইটার ক্ষেত্রফলের থেকে এটার ক্ষেত্রফল 4 গুণ হয়ে যাবে, তাহলে এই 6.25 পাইয়ের সাথে 4 গুণ করে দিই, তাহলে 4 6 24 আর 4 25 হচ্ছে 100, 24 আর 1 25, এই 25 পাই। এতটুকু কাজ করলে অ্যান্সার হয়ে যায়। তাহলে এই যে এখানে ব্যাসার্ধ তো আমার জানার দরকার নাই, তাই না? আচ্ছা, তাহলে এটা কখন পারা যাবে? যখন আপনি মানে কনসেপচুয়াল কথাগুলো খুব মানে প্র্যাকটিক্যালি ফিল করতে পারবেন, তখন এইভাবে আপনি অযথা সময় নষ্ট না করে দ্রুত অ্যান্সার বলতে পারবেন। হ্যাঁ, পরীক্ষায় এত করলে সময় থাকে না, এই এত না করার জন্য তো আপনার মাথা খাটাইতে হবে, তাই না? আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার। 32 নম্বর প্রশ্নটা দেখেন, একটু ব্যতিক্রম আছে। একটি বৃত্তের ব্যাসার্ধ আর কে বৃদ্ধি করে ব্যাসার্ধ আর প্লাস এন করলে বৃত্তের ক্ষেত্রফল 4 গুণ হয়, আর এর মান কত? এখানে আর এর মানটা এমনভাবে দেওয়া আছে, অপশনগুলোতে এন এর সাপেক্ষে দেওয়া আছে, তাহলে 4 গুণ হয়, ক্ষেত্রফল 4 গুণ হয়। ভাষাটা দেখেন কিন্তু, মানে 32 নম্বর অঙ্কটা দেখে না মনে হচ্ছে আননোন, কিন্তু আপনি যেটা জানেন তার সাথে একটু ম্যাচিং করেন তো। কি বলা আছে যে ক্ষেত্রফল 4 গুণ, ক্ষেত্রফল 4 গুণ মানে এখানে কি কি দেওয়া আছে, কুলু দেওয়া আছে ব্যাসার্ধ, তাই না? ব্যাস বা ব্যাসার্ধ যাই হোক, কাহিনী কিন্তু সেম, ব্যাসার্ধ দ্বিগুণ। তাহলে শুরুর ব্যাসার্ধ যদি এন হয়, সরি আর হয়, আর পরের ব্যাসার্ধ যদি আর প্লাস এন হয়, তাহলে এই আর থেকে এটা 2 গুণ না? তাহলে এই দেখেন 2r সমান সমান আর প্লাস এন, তাহলে 2r থেকে একটা আর বাদ গেলে আর সমান সমান এন, এই এন হবে অ্যান্সার। এখন বলতে পারেন 2r প্লাস ইকুয়াল টু আর প্লাস এন কিভাবে দিলাম, এটা বোঝাই দিতেছি, সমস্যা নাই। সেটা হচ্ছে যখন আমরা দেখলাম যে ক্ষেত্রফল 4 গুণ হয়ে গেছে, তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যাবে। ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যাবে মানে শুরুতে যে ব্যাসার্ধটা ছিল আর, এইটা পরবর্তীতে হয়ে যাবে 2 গুণ। প্রশ্নে 2 গুণ ডাইরেক্ট বলা নাই, বলা আছে কি, বলা আছে পরবর্তীতে আর প্লাস এন হয়ে গেছে। তাহলে শুরুতে ছিল আর, পরবর্তীতে হচ্ছে আর প্লাস এন, ঠিক আছে না? আচ্ছা, তাহলে কি করতে হবে? তাহলে প্রথমে এই 8টা থেকে এটা দ্বিগুণ, তাহলে এই যেটা ছোট তার সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে 2টা সমান সমান হবে। তাহলে এই 2r থেকে এই 8টা বিয়োগ হলে আর এর মান n, তার মানে আর আর n সমান সমান। আর প্র্যাকটিক্যালি ভালো তো হয়ে যাচ্ছে যে আগে ছিল একটা আর পরবর্তীতে এই যে আর ডাবল গুণ হয়ে গেছে, তার মানে এই আর আর n সমান সমান, এই জন্য 2r হয়ে গেছে। তাহলে এখানে আর এর মানটা হচ্ছে n হবে। আশা করি ক্লিয়ার। নেক্সটে আসি, 33 34 35 যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে রেশিও আকারে দেওয়া আছে। রেশিও আকারে থাকলেও কাহিনী সেম, ঠিক আছে? 33 নম্বর অঙ্কটা দেখেন, দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 3:2 হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে? মানে আমি যে জিনিসটা বোঝাইতে চাচ্ছি, একটা সিম্পল থিওরি তো আর আপনি বানাবেন না বা আমিও বানাবো না, যুগ যুগ ধরে এগুলো থিওরি চলে আসছে। এখন প্রশ্ন বানানোর সময় কি হচ্ছে, প্রশ্ন বানানোর সময় থিওরি সেম, কিন্তু প্রশ্নগুলো লেজুর লাগায় লাগায় আপনার কাছে আননোন বানায় ফেলানো হচ্ছে। না, আপনাকে কি করা দরকার, আপনাকে হচ্ছে থিওরি ওইটাই থাকবে, কিন্তু ওই থিওরিটার বহুরূপী ব্যবহারটা দেখতে হবে এবং কিভাবে ইউজ হচ্ছে সেটাও দেখাতে হবে।
তাহলে আপনি হচ্ছে কি নতুন নতুন প্রশ্নগুলো হ্যান্ডেল করতে পারবেন। না হলে আপনার কাছে মনে হবে আমি তো শিখলাম একভাবে আর আসতেছে আরেকভাবে আসতেছে কি মানে সব বানাই দিতেছে নাকি, নিয়ম কি বানাচ্ছে, নিয়ম তো আর বানাচ্ছে না, তাই না? এই জন্যই আর কি ভেরিয়েশন দেখতে হবে প্রশ্নের, আর সব থেকে বেশি ভেরিয়েশন আমাদের বইয়ে পাবেন। 33 নম্বর অঙ্কটা দেখেন, 22 সালে কয়েকটা পরীক্ষা আসছে, বলছে দুটো বৃত্তের ব্যাসের অনুপাত 3:2 হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে। এর একটা কথা বলে দিছি, কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই, সেটা হচ্ছে ব্যাস বলুক আর ব্যাসার্ধ বলুক, যা বলবে তার উপর স্কোয়ার হবে। 3:2 আছে না, তাহলে 3-এর উপর স্কোয়ার, 2-এর উপর স্কোয়ার, তার মানে 9 আর 4, ক্ষেত্রফলের অনুপাত 9:4 হবে। ঠিক আছে, ওকে। 33 নম্বরটা রিটার্ন করে দেন স্যার। ওরে বাবা, রিটার্ন, এইগুলো তো রিটার্নের কোনো ফ্যাক্টর না, এই রিটার্নের অনুপাতের অঙ্ক করাইছে না, ধরি, ঠিক আছে, ব্যাস এত আর এত, ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ 1.5x আর এখানে হচ্ছে x, তাহলে ক্ষেত্রফল পাই 1.5x স্কোয়ার, এখানে দশমিক চলে আসছে এখন, মানে সময় লাগবে একটু, আর এটা হচ্ছে পাই এক্স স্কোয়ার, তাহলে 1.5-এর উপর স্কোয়ার মানে 15 হচ্ছে 225, তাহলে পাই 2.25 স্কোয়ার আর এখানে হচ্ছে পাই এক্স স্কোয়ার। আচ্ছা, উত্তর কি চাইছে? 9/4, তাই না? এখন এই দশমিকটা তো দুই পাশে পাই আছে, পাই বাদ এক্স স্কোয়ার বাদ, তাহলে 2.25 গুণন অনুপাত, সো এটা অনুপাত হবে, হ্যাঁ অনুপাত, এই পাশে শুধু 1 থাকতেছে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এই দশমিক তুলে দিতে গেলে কি করতে হবে? দশমিক তুলে দিলে নিচে 100 এখন কাটাকাটি করি, 9/4 অনুপাত 1, তাহলে এই ভগ্নাংশের হর বাদ দিতে গেলে দুই পাশে 4 দ্বারা গুণ করতে হবে, 4 কাটা, আর এই পাশে থাকলো 4, তার মানে 9:4। এই জিনিসটা তো আমরা অনুপাতের ক্লাসে শিখছি, তাই না? তো এখানে এই ঝামেলাটা হইতো না, এখানে পূর্ণ সংখ্যা না দিয়ে এই ভগ্নাংশ আসতেছে, তো এই জন্য সময় লাগলো। পূর্ণ সংখ্যা আসলে আরো সহজে হইতো, ধরুন এখানে যদি 6x আর এখানে 2x হইতো, এটা ব্যাস হইতো, 4x ব্যাস হইতো, তাহলে ব্যাসার্ধ হইতো 3x আর 2x, ব্যাসার্ধ যদি 3x আর 2x হইতো, তাহলে হইতো কি পাই 9x স্কোয়ার অনুপাত পাই 4x স্কোয়ার, এক্স স্কোয়ার বাদ পাই বাদ, তাহলে 9:4, তাহলে 9:4 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ওকে, মোটামুটি শেষ। তাহলে আমরা পার্সেন্টেজ হ্রাসবৃদ্ধিতে আসি। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা খুবই টার্নিং পয়েন্ট আমি একটা আপনাদের ধরাই দিব, এটা এখানে আলোচনা নাই, ব্যাংকের পরীক্ষা আসছে আগে, বিসিএস সব বিভিন্ন পরীক্ষা আসতে পারে, খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন, আপনাদেরকে আমি বলতেছি, দেখি আপনারা কতটুকু পারেন। ঠিক আছে, বিসিএস এ কিন্তু ওই আপনারা দেখবেন গত ক্লাসে আমরা আয়তক্ষেত্রের হ্রাস বৃদ্ধি দেখছিলাম, তখন কিন্তু এটা যদি এরকম একটা প্রশ্ন ছিল, সিম্পল একটা প্রশ্ন, দেখেন তো। প্রশ্নটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ হলে পরিধি কত গুণ হবে? তিন গুণ নাকি 9 গুণ নাকি 1 গুণ? এই তিনটার মধ্যে আনসার দেন দ্রুত। বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ হলে পরিধি কত গুণ হবে? বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ হলে পরিধি কত গুণ হবে? এখানে আমি আরো পেঁচাইতে পারি, এত পেঁচাপেচি বা সিম্পল ভাবে এটা বলেন। সবাই চেষ্টা করেন, যারা লাইভে আছেন একটু রেসপন্স করেন, নাকি মোবাইলে লাইভ ছাড়া দিয়ে বাইরে গেছেন? এখন এই বিষয়টা হচ্ছে অনেকে প্রশ্নের অ্যান্সার দিতেছেন, জানা থাকলে ভালো, না থাকলে সমস্যা নেই, আমি ক্লিয়ার করে দিয়েছি। তো এখানে যে সমস্যাটা হবে অনেকের, সেটা হচ্ছে যে ওই আগের লজিকে আপনারা কাজ করবেন, যে যত গুণ বলছে 3 গুণ, 3 গুণের উপরে স্কোয়ার মানে 9 গুণ, ঠিক আছে না? এই স্কোয়ারটা কেন করি আমরা বলেন তো? মুখস্থ করি না, স্কোয়ারটা এই জন্য করি যে ক্ষেত্রফলটা বৃত্তের বেলাও স্কোয়ার আকারে হয় এই জন্য। কিন্তু
এখানে যখন আমি বলতেছি পরিধি 3 মানে ব্যাসার্ধ 3 গুণ হলে পরিধি কত গুণ হয়, তার মানে দেখেন এখানে একটা ছোট্ট বৃত্ত ছিল, এইটার ব্যাসার্ধ ছিল r, তাহলে এইটার পরিধিটা কত, এটার পরিধি হচ্ছে 2πr, এইটার ব্যাসার্ধটা হয়ে গেছে 3r, এটার পরিধি কত, এটার পরিধি 2 সূত্রের 2, পাই সূত্রের পাই, আর এখানে r মানে ব্যাসার্ধটা হচ্ছে 3r। দেখেন এটা হচ্ছে 3 দুগুণা 6 পাই আর, আর এটার ব্যাসার্ধ কত 2πr, মানে এই 2πr আর 6πr এর গুণত্বের সম্পর্কটা হচ্ছে আর কাটা পাই পাই কাটা 2 দেওয়া আছে 3 গুণ। তার মানে এই ব্যাসার্ধ r ছিল, এটাকে 3r করলাম, তাহলে পরিধি 2πr থেকে হয়ে গেল 6πr মানে 3 গুণ। এখন বলতে পার তাহলে কি হচ্ছে, তার মানে হচ্ছে পরিধিটাও 3 গুণ হয়ে গেল। তাহলে ব্যাসার্ধ 3 গুণ হলে পরিধি 3 গুণ হবে, 9 গুণ হবে না। কেন? কারণ এখানে ক্ষেত্রফলের কথা বলা নাই, কিন্তু মুখস্থ যারা দিবেন তারা তো 9 গুণ দিয়ে দিবেন। তো এখানে কেন এরকম হচ্ছে, এর কারণটা হচ্ছে যে পরিধি হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, মানে পরিধি বাইর করার ক্ষেত্রে এই যে 2πr আমরা যে ইউজ করলাম, এখানে কিন্তু কোনো স্কোয়ারের রিলেশন নাই। স্কোয়ারের রিলেশন না থাকলে ওই যে ক্ষেত্রফলের ক্ষেত্রে আয়তক্ষেত্রের বেলা একটা দেখছিলাম না, যে এক বাহু যদি বাড়ে তাহলে যত পার্সেন্ট বাড়ে তত পার্সেন্ট ক্ষেত্রফল বাড়ে। তো বিষয়টা এরকম যে যদি পরিধির সাথে সম্পর্কিত করা হয় তাহলে ব্যাসার্ধ যত গুণ বাড়বে পরিধিও তত গুণ বাড়বে। এই নিয়মটা ক্লিয়ারলি জানা থাকবেন, ঠিক আছে? আচ্ছা, স্কোয়ার কিন্তু হয় না। তাহলে আসি পার্সেন্টেজ আকারে হলে ওই ব্যাসার্ধ বর্গের সিস্টেমটা এখানে ফলো হবে। 36 নম্বর প্রশ্নটা দেখেন। এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং বিষয় ধরে দিলাম। 36 নম্বর বলছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ 10% বাড়লে এর ক্ষেত্রফল শতকরা কত বাড়বে। ঠিক আছে, এখানে একটা জাস্ট বেসিকটা ধরাই দেই, সেটা হচ্ছে বৃত্ত ব্যাসার্ধ হচ্ছে 100, তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত, পাই 100 স্কোয়ার, তার মানে হচ্ছে 10,000 পাই। আর ব্যাসার্ধ যদি বাড়ানো হয় তখন হবে 110 নতুন ব্যাসার্ধ, তাহলে নতুন ক্ষেত্রফল হবে কত, 110-এর উপর স্কোয়ার মানে 1,21,000 12,100 পাই। তাহলে বাড়বে কত, 2,100 পাই। কততে বাড়বে, 10,000-এ। তাহলে 100-তে কত হবে, ঠিক আছে? তাহলে 100 পাইয়ে বাড়লো 2,100, তাহলে এই 2 শূন্য 2 শূন্য কাটা, এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, পাই পাই কাটা, তাহলে থাকলে কত, 21%। তাহলে এই জিনিসটা কেন এরকম হলো, কারণ দেখেন এখানে স্কোয়ারের রিলেশন মানে হচ্ছে 100 গুণন 100, মানে দুইটা 100, আর এখানে 110-এর উপর স্কোয়ার মানে 110 গুণন 110। এই জিনিসটা মানে হচ্ছে যে 2 বার 10% বাড়া। এই জিনিসটা মানে হচ্ছে বর্গের ক্ষেত্রে প্রস্থ 10% বাড়লো, দৈর্ঘ্য 10% বাড়লো। আয়তক্ষেত্রের ক্ষেত্রে, বর্গের ক্ষেত্রে প্রত্যেক বাহু 10%, মানে জিনিসটা লাভ ক্ষতির অঙ্কে আমরা শিখছিলাম না যে একবার 10% লাভ করা হলো, পরের বার আবার 10% লাভ করা হলো। তার মানে কি, তার মানে হচ্ছে শুরুতে ছিল 100, তারপরে 10% লাভ করলে হলো 110, তারপরে এই 10% হচ্ছে 110-এর 10% মানে হচ্ছে 11, তাহলে 11 লাভ করলে হবে 121, তাহলে মোটের উপর বাড়তেছে 21%। তাহলে এইভাবে ভাবনাটাকে আমরা কাজে লাগাইতে পারি। কিন্তু এখন আপনারা যদি এইভাবে ডাইরেক্ট বলি তখন বলেন দেখাই দেন, এই যে দেখাই দিলাম, কিন্তু ওইভাবে ক্যালকুলেশন করতে গেলে তো সংখ্যার বেশি সময় নষ্ট হচ্ছে, তাই না? সংখ্যা দিয়ে হিসাব করতে গেলে, তাহলে মুখে মুখে করার জন্য আমরা এইভাবে করব, অথবা সূত্র দিয়ে। সূত্রটা কি, ওই যে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড 100, এটা তো সবাই জানেন, তাই না? তাহলে 10 প্লাস 10 প্লাস 10 গুণন 10 ডিভাইডেড 100, তাহলে এটা কাটা থাকতেছে 1, 10 10 20 আর 1 21%। এই সূত্র দিয়ে করতে পারেন, আবার যেভাবে বললাম এইভাবে মুখে মুখে করতে পারেন। কখন, যখন বৃত্তের সাথে পার্সেন্টেজের সম্পর্কগুলো আসবে এবং ক্ষেত্রফলের কথা বলবে। সবসময় কি প্লাস হয় না, মাইনাসও হতে পারে। যেমন ধরেন দেখেন 38 নম্বর প্রশ্নটা দেখেন। হ্যাঁ, লাভ ক্ষতি ম্যাথে করছি, এই তো বললাম, এরকম আমি মিলাই দিতেছি। তাহলে 38 নম্বর প্রশ্ন বলছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ 10% কমলে এর ক্ষেত্রফল শতকরা কত কমবে। তাহলে 10% করে কমলে 19% কমে, এটা তো মুখস্থ হয়ে যাওয়ার কথা শতকরা লাভ ক্ষতির অঙ্ক করতে করতে। কারণ প্রথমবারে 10% কমলে হয় 90, পরের বার 90-এর 10% মানে 9। এখন আপনারা যখন এইভাবে বলতেছি তখন আপনি এই সূত্রের কথা চিন্তা করতেছেন, ভাই সূত্র দিয়ে করলেও কাহিনী সেমই হবে, ঠিক আছে? যেহেতু এগুলো এমসিকিউর প্রশ্ন, এমসিকিউ আকারে চিন্তা করাই বেটার। ওকে, তাহলে বাকিগুলো আপনারা নিজে থেকে করে নিতে পারবেন। আসি আমরা সিম্পল প্রশ্ন, আরও কিছু আছে এগুলো দেখি।
এখানে 40, 41, 42, 43 বলছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত, এগুলা সিম্পল। আচ্ছা পারা যাবে এগুলা। 44 নম্বর প্রশ্ন দেখেন, বলছে একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে এর পরিধি কত। তাহলে ব্যাস যদি 26 হয়, ব্যাসার্ধ হবে 13, তারপর বাকিটা করে নেবেন। হ্যাঁ 12 কমা হলে বিয়োগ হয়, কিন্তু বৃত্তের ক্ষেত্রে 12 কমা একসাথে হয় না। কারণ কি? কারণ এটা তো একটা ক্লু, তাই না, শুধু ব্যাসার্ধই। তাহলে ব্যাসার্ধ একবার বাড়বে একবার কমবে এরকম হয় না, হয় দুইবার, একবারে বাড়ে অথবা একবার কমে। তার মানে এইখানে দুইবারে বাড়া অথবা দুইবারে কমার কথা বলবে, একবার বাড়বে একবার কমবে এইরকম হওয়ার সুযোগ নাই। কারণ এটা তো দুটা জিনিস না, এটা তো জিনিস তো একটা। জাস্ট স্কোয়ারের কারণে আমরা আমাদের হিসাবের সুবিধাতে দুইবার হিসাব করতেছি, পুরো তো লাফপতির সাথে ঢুকাই দিলে হবে না। আচ্ছা তাহলে আসি যে 88 নম্বরে। 88 নম্বরে কি বলতেছে, তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে 26, যখন ব্যাস দেওয়া থাকবে তখন খেয়াল করেন পরিধি মানে হচ্ছে 2πr না। এই বিষয়টা মানে কি? এই বিষয়টা হচ্ছে মানে I × 2r, সরি পাই × 2r। তাহলে এই 2r মানে তো ব্যাস, তাহলে পাই মানে হচ্ছে 22/7, আর এই 2r মানে ব্যাস সরাসরি 26। অথবা আমরা আর এর মান যদি 13 বানাই, 26-এর অর্ধেক 13, তাহলে এই 2টা রেখে দিব, পাই থেকে গেল আবার 13 হয়ে গেল এখানে। ঠিক আছে, কাহিনী সেম। তারপরে বাকিটা ক্যালকুলেশন করে দশমিক মান আসছে, দশমিক মান বসাই দিতে হবে 81.68। তো যাই হোক, এরপরে আরও প্রশ্ন আছে অনেক। এখন এরকম ছোট ছোট প্রশ্নগুলো কি করবো না স্কিপ করা যাবে? 45 নম্বর প্রশ্ন দেখেন, আপনারা মতামত দিবেন। 45 নম্বর বলছে কি যে একটা বৃত্তাকার শীটের পরিধি 154 সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত সেন্টিমিটার। তাহলে শীটের পরিধি হচ্ছে 154 হলে ব্যাসার্ধ কত, তাই না? তার মানে 2πr এর মান 154। এখন আমাদের মান করতে হবে আর এর মান। তাহলে আর এর মান মানে হচ্ছে 154 ডিভাইডেড 2 ইন্টু এই আর এর মান, পাই এর মান কত, 22/7। তাহলে আসি 154, আচ্ছা সরাসরি কাটবো, 22 × 44, 7/44। ঠিক আছে, তাহলে আমরা যদি কাটাকাটি করি এখানে 22, 7, 7, 11 দেখালে 11 × 2 = 22, 7 × 1 = 7, 49 ডিভাইডেড 2 = 24.5। ঠিক আছে, আচ্ছা স্কিপ বলছেন, টাচ দেন। আচ্ছা একটু যেগুলো একটু জটিল আছে এগুলোতে করে দিই, বাকিগুলো স্কিপ করতেছি। ঠিক আছে, 52 নম্বরটা দেখেন। আপনার নাম্বারও বলতে পারেন, নাম্বার বললে সুবিধা হয়। 52 নম্বর কি বলতেছে যে যদি কোনো বৃত্তের ক্ষেত্রফল 100 পাই হয় তাহলে তার পরিধি কত। তাহলে 100 পাই হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলার কারণে আমরা নিব পাই আর স্কোয়ার = 100 পাই, পাই পাই বাদ আর স্কোয়ারের মান হচ্ছে 10। তাহলে আর এর মান কত হবে? আর এর মান হবে √10। উত্তর কি চাইছে? পরিধি চাইছে, তাই না? তাহলে পরিধি হচ্ছে 2πr। তাহলে 2 × পাই × আর এর মান হচ্ছে √10। তার মানে 2 দিয়ে গুণ করলে এই 2π √10 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, 52 নম্বর প্রশ্ন। 53 নম্বর একজন করতে বলছেন, রিফাত মাহমুদ। 53 নম্বরটা দেখেন, বলতেছে যে 4 একক ব্যাস বিশিষ্ট, দ্রুত হয়ে গেলেও বলিয়েন আবার স্লো হয়ে গেলেও বলিয়েন, কারণ হচ্ছে কি এগুলা সহজ প্রশ্ন, তো আমি জাস্ট একটু করে টাচ দেওয়ার চেষ্টা করতেছি। 53 নম্বর বলতেছে যে 4a একক বিশিষ্ট, একক ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 4a একক প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত। নাইস একটা প্রশ্ন। তাহলে বলছে যে 4a একক ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল। এই ধরনের প্রশ্ন চিত্র আট করলে খুব সহজে করা যাবে। এটা একটা ব্যাস, এটা বৃত্ত, এটার ব্যাস হচ্ছে 4a, তাহলে ব্যাসার্ধ হবে 2a। আচ্ছা তারপরে কি বলতেছে যে 4a একক প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো এটা যা ক্ষেত্রফল, তাহলে একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রটার প্রস্থ 4a, এইটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল সমান। হ্যাঁ উত্তর কি চাইছে? উত্তর চাইছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত। তাহলে এটার ক্ষেত্রফল তো এই ব্যাসার্ধ দিয়ে বাইর করা সম্ভব, কিন্তু এটার ক্ষেত্রফল বাইর করতে গেলে তো প্রস্থের সাথে দৈর্ঘ্য লাগবে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর ক্ষেত্রফল, তাহলে কি হচ্ছে যে ধরি এখানকার দৈর্ঘ্য x, তাহলে প্রশ্ন মতে কি হচ্ছে, প্রশ্ন মতে এটার ক্ষেত্রফল কত, পাই
ইন্টু 2a স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স। কারণ কি দেখেন, এটার ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের ব্যাসার্ধ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে এক্স এর যে মানটা বেরোবে সেটা আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে আসি এখানে পাই 4a স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স। তাহলে এক্স সমান সমান এখানে 4a স্কোয়ার কীভাবে হলো গুণ করে, তাহলে পাই 4a স্কোয়ার, এই 4 এটা এই পাশে আসলে নিচে চলে যাবে, তাহলে 4 কাটা এ স্কোয়ার কাটা, তাহলে হচ্ছে পাই এ। তাহলে এই যে এক্স এর নামই তো ধরছিলাম আমরা, ধরি দৈর্ঘ্য সমান সমান এক্স, এক্স ধরলাম, সেখান থেকে এক্স এর মান আসলো পাই এ হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তাহলে এখানে মূল থিমটা হচ্ছে এই সমীকরণটা সাজানো। সমীকরণটা কিসের ভিত্তিতে সাজালাম? ক্ষেত্রফল সমান বলছে। কার কার ক্ষেত্রফল সমান? বৃত্তের আর আয়তক্ষেত্রে। বৃত্তের ক্লু কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে। ব্যাস থেকে কি ক্ষেত্রফল বাইর করা সম্ভব? সম্ভব, ব্যাসার্ধ বানিয়ে তারপরে। আর আয়তক্ষেত্রে কি দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া নাই। দৈর্ঘ্য পাইলে কি হবে? দৈর্ঘ্য পাইলে ক্ষেত্রফলও পাওয়া যাবে। ক্ষেত্রফল পেলে কি হবে? দুই ক্ষেত্রফলকে ব্যালেন্স করা যাবে। এই যে প্রশ্নগুলো আমি বারবার বলে বলে যে নিজেকে বানায় নিতেছি না, এগুলো যখন আপনি নিজে খেলতে পারবেন, তখন আপনার প্রশ্ন মতো লাইনটা আপনি খুব স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন। তারপরে কাজ কিন্তু এমনি এমনি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে 53 ক্লিয়ার। 54 নম্বরটাও কাছাকাছি। একটা বৃত্তের ব্যাস 14, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল সমান হলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? এটা 54 নম্বরটা একই রকম, পারবেন। বাকিগুলো তো জাস্ট শুধু রিলেশনগুলো সমন্বয় করছে, ঠিক আছে না? বাকিগুলো একই রকম আছে। আমি করে দিব 57 নম্বর অঙ্কটা। দেখেন, এটা অনেকগুলো পরীক্ষা আসছে, আবার আসতে পারে। 57 বলছে যে একটা বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেন্টিমিটার এবং 1386 বর্গ সেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তর জ্যায়ের দৈর্ঘ্য কত? যখন কোনো বৃত্তের বৃহত্তর জ্যায়ের কথা বলে, তখন বুঝে নিতে হবে ওটা ব্যাস বাইর করতে বলছে। ব্যাস বাইর করা মানে যা, ব্যাসার্ধ বাইর করে দ্বিগুণ করে দেওয়া মানে তা। তাহলে এখানে পরিধি যে 132 দেওয়া আছে না, এই পরিধি হচ্ছে মনে 2 পাই আর সমান সমান 132। তাহলে ব্যাসের মান বাইর করতে বলছে, তাহলে 2 আর সমান সমান 132 ডিভাইডেড পাই। তার মানে 132 ইন্টু পাই মানে হচ্ছে 22/7, এটা উল্টে যে হয়ে যাবে 7/22। তাহলে এটা হচ্ছে 6, 6 7 42 অ্যান্সার। এই 42 অ্যান্সার। কেন? কারণ 2r এর মান বার করছি। কেন 2r এর মান বার করলাম? কারণ আমাদের ব্যাসের মান বার করতে বলছে। ব্যাসের মান 2r বার করলে কেন হবে? কারণ ব্যাসার্ধ যদি r হয়, ব্যাস তো 2r হয়। তাহলে এখানে অন্য কুলুটাকে কাজে লাগতেছে না। আচ্ছা, একটা নিয়ম করা দেই নাকি? সবার কি এনার্জি আছে না ক্লান্ত হয়ে গেছেন? আরেকটা নিয়ম করে দেই, সেটা হচ্ছে জ্যা সম্পর্কিত প্রশ্নগুলা। আঠারো নম্বর প্রশ্ন দেখেন। আগামী ক্লাসে আমরা অন্তর্লিখিত চিত্র সহ আঁকা সহ যা যা প্রশ্ন আছে সব করে নিব। 18 নম্বর বলছে যে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্রতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? ঠিক আছে না? আচ্ছা, তাহলে এটা একটা বৃত্ত। এই বৃত্তটার 13 সেন্টিমিটার একটা ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে হচ্ছে এই যে আমরা আমাদের সুবিধার্থে ব্যাসার্ধ যে কোনো পাশে আট করে নিতে পারি। আর 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যা, তার মানে এই কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে এটা হচ্ছে জ্যা। তাহলে এই জ্যায়ের দৈর্ঘ্য কত? তাহলে নাম দেই ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে ওডি হচ্ছে কেন্দ্র থেকে জ্যা পর্যন্ত লম্ব। তাহলে এখন আসি, এবার কি চাইছে যে জ্যায়ের দৈর্ঘ্য কত, তাই না? তাহলে আমরা এইভাবে চিত্রটা এমনভাবে অঙ্কন করবো যাতে এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়। এই সমকোণী ত্রিভুজের 13 আর 5 এই দুইটা কোনো প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তাহলে 13 আর 5 থাকলে আমরা জানি 12, 5, 13 এরকম সমকোণী ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যের একটা রেশিও আছে। তাহলে এখানে 13 আর 5 যেহেতু দেখতেছি, তাহলে এডির মান 12 হবে। অথবা আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারবো 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার এর উপর রুট ওভার। তাহলে 169 থেকে 25 চলে গেলে থাকে 144, 144 এর উপর রুট ওভার মানে 12। তার মানে এডি এর মান হচ্ছে 12। এডি যদি 12 হয় তাহলে ডিবিও হচ্ছে 12। কেন 12? কারণ আমরা দেখছিলাম থিওরিগুলো কিন্তু এখানে কাজে লাগতেছে যে একটা জ্যায়ের মধ্যবিন্দুটা আর কেন্দ্রের দূরত্ব, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তৈরি করে।
লম্ব তৈরি হয়। তাহলে মধ্যবিন্দু এটা যেহেতু, তাহলে এই পাশে যদি 12 হয় ওই পাশেও 12 হবে। তাহলে AB সমান সমান AD প্লাস BD সমান সমান 12 প্লাস 12 সমান সমান 24। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 24। খুব কি কঠিন? কোনো সমস্যা নেই। তাহলে দেখেন AB যদি 24 হয়, এখন এই প্রশ্নটাকে আবার ঘুরায় বলা যায় যে 24 সেন্টিমিটার ব্যাসার্ধ জ্যা যদি কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত হয়, তাহলে এইটার ব্যাসার্ধ কত? তখন এই পুরাটা যেহেতু 24, তাহলে এর অর্ধেক হবে 12। তাহলে 12 আর 5 দেওয়া থাকলে অতিভুজটা 13, আর যেটা এই ত্রিভুজের অতিভুজ ওইটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব মানে ব্যাসার্ধ। আবার সেখানে 24 দেওয়া আছে, এখানে 13 দেওয়া আছে, এই 5 দেওয়া নাই। কি তাহলে প্রশ্নটা কি হবে? প্রশ্নটা হবে যে 24 সেন্টিমিটার একটি জ্যা এর যে বৃত্ত 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে 24 সেন্টিমিটার একটি জ্যা আছে, জ্যাটি কেন্দ্র থেকে কত দূরে অবস্থিত? তাহলে যেহেতু এখানে 24, তাহলে অর্ধেক করে নিলাম 12। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ তৈরি করলাম, তার অতিভুজ 13, ভূমি 12, তাহলে লম্ব কত? লম্ব 5। তাহলে দেখেন অনেকগুলো প্রশ্ন কিন্তু হয়ে গেল। এখন অনেকগুলো প্রশ্ন হয়ে গেল মানে এই নিয়মটাই হয়ে গেল, কারণ কি এর পরের যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলাই দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। 59 নম্বর প্রশ্নটা দেখেন, 2021 সালে 2-3টা পরীক্ষা আসছে। ক্লিয়ারলি ধরতে পারতেন কিনা বলেন? 59 নম্বর প্রশ্নটা আপনারা করে নেবেন। 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 3 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? ত্রিভুজের তাহলে 5 সেন্টিমিটার কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে অতিভুজটা 5, কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে 3টা হচ্ছে লম্ব, তাহলে ভূমিটা হবে 4, 3, 4, 5 হিসাবে। তাহলে ভূমি যদি 4 হয় তাহলে জ্যাটা হবে 4, 4, 8, মুখোমুখি হবে কয়েক সেকেন্ডে। ওকে, তাহলে এখানে 60, 61, 62 একই রকম দেওয়া আছে। আমরা 63 নম্বরটা একটু দেখি। 63 নম্বর প্রশ্নটা একটু দেখেন কি বলতেছে। বলতেছে যে এটা করলে শেষ করে দেবো, এটা করে ক্লাস আছে, ক্লাস 1.5 ঘন্টা হয় না, ক্লাস এনার্জি অনেকের কমে গেছে। বলতেছে যে বৃত্তের ব্যাস ভিন্ন জ্যায়ের দৈর্ঘ্য এই √2, ব্যাস ভিন্ন জ্যায়ের দৈর্ঘ্য, এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে যে কোনো একটা জ্যা নিলাম, এইটার দৈর্ঘ্য হচ্ছে 8√2, তাহলে এটার অর্ধেক যদি আমি নেই তাহলে 8√2 এর অর্ধেক হচ্ছে 4√2, এই পাশেও 4√2। এরপর কি বলতেছে দেখি, এবং কেন্দ্র হতে ওই জ্যায়ের লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, তার মানে এইটা 2। উত্তর কি চাইছে? যে বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য মানে যা, তাহলে এই যে ও কেন্দ্র বিশিষ্ট নাম দেই ABC, এটা নাম দেই D, তাহলে এই OD সমান 2, AD সমান 4√2। 4√2 কেন করে নিলাম? পুরো জ্যাটাকে অর্ধেক করে নিলাম। আর বৃহত্তম জ্যায়ের মান বাইর করা মানে যা, এই OA আছে না, এটাকে আমি লম্বা টান দিয়ে দেই, তার নাম দেই এইখানে হচ্ছে P। তাহলে A আর P এর মান যেটা সেটা হচ্ছে ব্যাস, মানে ব্যাসের মান বাইর করতে বলছি। তাহলে ব্যাসার্ধ যদি আমি বাইর করে ফেলি তাহলে অটোমেটিক্যালি ডাবল করে দিলে ব্যাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অতিভুজ বাইর করতে হবে। অতিভুজ বাইর করার সিস্টেম কি? পিথাগোরাসের সূত্র অনুযায়ী 4√2 এর উপর স্কোয়ার প্লাস এই 2 এর উপর স্কোয়ার, এইটা হচ্ছে এই যে OA অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটার উপর স্কোয়ার মানে 16, আর 2 এর উপর স্কোয়ার মানে √2 এর উপর স্কোয়ার মানে শুধু 2, 16 দুগুণে 32 প্লাস 2 এর উপর স্কোয়ার মানে 4, তাহলে হচ্ছে 36। 36 এর উপর এই যে দেখেন এটা তো OA স্কোয়ারের মান 36, তাই না? তাহলে যদি শুধু OA এর মান বাইর করি তাহলে হচ্ছে কত? 36 এর উপর রুট দিলে হচ্ছে 6, তাহলে 6 হচ্ছে OA এর মান। তাহলে এটা যদি 6 হয় তাহলে পুরোটা কত হবে? পুরোটা হবে 6 দুগুণা 12, তাহলে এই 12 হচ্ছে অ্যান্সার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 12। ক্লিয়ার সবাই? এই তো মোটামুটি সবাই পারতেছেন। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। বৃত্তের পরবর্তী ক্লাসে আমরা অনেক ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট অনেকগুলো প্রশ্নের সমাধান দেখব, এবং অনেকগুলো চিত্র নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। বৃত্তের ভিতরে বিভিন্ন চিত্র অন্তর্লিখিত হলে সেটা আয়তক্ষেত্র, বর্গ বা অন্য কোনো ত্রিভুজ, সেগুলো আমরা আগামী ক্লাসে ক্যালকুলেশন করে ক্লিয়ার করে নিব। আপনারা যারা একটু কম পারেন তারা একটু বই দেখবেন, বেশি বেশি করে বই দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এবং আমাদের এই ক্লাসগুলো যেহেতু থেকে যাচ্ছে, আপনারা পরবর্তীতে যে কোনো সময় বই পড়তে যেয়ে সমস্যা ফেস করলে এসে আবার দেখে নেবেন। তো একটু পরিশ্রম করেন, ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই অনেক ইমপ্রুভ করব।
তো আজকে ভালো থাকবেন, গুড নাইট। আর আমাদের এই কোর্সটাতে এখনও ভর্তি চলমান আছে, আপনাদের জুনিয়র অনেকেই আছে নতুন বছরে নতুন করে এই বইটা শুরু করতে চায়, তারা আমাদের ক্লাসগুলো করতে পারেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।